আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। আশা করি তোমরা প্রত্যেকেই প্রচন্ড ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে অ্যাডমিশন প্রস্তুতিটা খুব ভালো করে শুরু করছো। আজকে আমাদের অ্যাডমিশনের সেকেন্ড লেকচার, কেমিস্ট্রির সেকেন্ড লেকচার নিয়ে এসেছি, যেখানে আমরা আজকে পড়বো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়ন নিয়ে। এই পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটা আমরা একদম কনসেপ্ট থেকে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো খুব ভালো করে সলভ করা যায় সেই জিনিসটা খুব ভালো করে জানবো। ওকে, আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া পড়াশোনা করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডিউতে। ওকে, সো আমরা আজকের লেকচারটা খুব মনোযোগ সহকারে জানবো, বুঝবো, শিখবো। সো চলো লেটস গো। আচ্ছা, এই চ্যাপ্টারটা টাইপ ভিত্তিক যে টপিকগুলো আছে সেইগুলো যাওয়ার আগে এই চ্যাপ্টার নিয়ে ছোট কিছু একটা ইনফরমেশন আমি জানা যে সেটা হইতেছে এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা আসলে আমরা অনেকেই কলেজ লাইফে খুব বেশি একটু ভয় পাইতাম, যে ভাবতাম ভাই এইখানে কিভাবে আমরা কঠিন ম্যাথগুলো, হার্ড টাইপ ম্যাথগুলো করবো। হ্যাঁ, ম্যাথগুলো করবো। দুই হচ্ছে হলো জারণ বিজারণটা না পারা, জারণ বিজারণটাকে ভালো করে না শিখা। আচ্ছা, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুইটা টপিক হচ্ছে হলো, একটা হচ্ছে হলো এসটিপি বেসড ম্যাথ, যেটা তোমরা হার্ড ম্যাথ ভাবো যে কঠিন ম্যাথ হইতে পারে। আরেকটা হচ্ছে জারণ বিজারণের ম্যাথ, এবং এর সাথে হচ্ছে হলো আয়ন সমতাকরণ, সমতাকরণ। আচ্ছা, এই দুইটা জিনিস যদি আমরা মনোযোগ সহকারে বুঝে ফেলতে পারি এই চ্যাপ্টারটা, তখন আসলে আমাদের কাছে প্রচন্ডভাবে ইজি হয়ে যাবে, যেটা একজন স্টুডেন্ট হিসেবে তোমাদের সবচেয়ে বেশি জরুরি। কারণ এই চ্যাপ্টার থেকে তুমি যত ভালো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবা, তুমি তত বেশি দেখবে যে পরীক্ষার হলে গিয়ে তোমার যে কোনো অ্যাডমিশন পরীক্ষা দাও না কেন, তুমি ভালো করে নাম্বারটা তুলতে পারবা। অ্যাটলিস্ট এখানে তুমি কোনো একটা বেশি ভুল টুল হবে না। এখন আমি এই চ্যাপ্টারটায় এই এসটিপি বেসড ম্যাথ বলো এবং হচ্ছে জারণ বিজারণ বলো, এই দুটো টাইপে খুব এত ভালো করে তোমাদের পড়াবো যাতে করে তোমাদের কোনোভাবেই কোনো প্রবলেম ফেস করতে না হয়। তারপরে যেটা বলতেছি যে এই চ্যাপ্টারে এই দুটো টপিক যদি আমরা খুব ভালো করে শিখি, সাথে ছোট ছোট কিছু টপিক আছে, যেমন ধরো আমি যদি বলি মোলারিটি, অ্যাসিড ক্ষার টাইট্রেশন, এবং সাথে লাস্টে থাকে হচ্ছে হলো আয়োডোমিতি এবং আয়োডিমিতি। যখন আমি এই টপিকগুলো ভালো করে পড়ে ফেলবো না, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 1 মার্ক কাটার কোনো স্কোপ থাকবে না, যদি সেটা প্রচন্ড লেভেলের বাইরের কোনো কোশ্চেন না হয় বা খুব হার্ড কোশ্চেন না হয়, তুমি ইজিলি সেটা কভার করে ফেলতে পারবা। সো চলো দেখি টাইপ বেসড আমাদের কি কি আছে। দেখো এখানে টাইপ বেসড আমি কিছু টপিক রাখছি, যে আচ্ছা এই টপিকগুলো বিগত বছরগুলোতে বেশিবার আসছে। যেমন দেখো রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা বলতে ওইটাই যে আমাদের এসটিপি বেসড যে ম্যাথগুলো আছে, এসটিপি বা স্টোকিওমেট্রি বেসড যে ম্যাথগুলো আছে, সেখান থেকে প্রতি বছর এত এত প্রশ্ন আসে। দেখছো কত প্রশ্ন আসতেছে। এবার আছে সমীকরণ বিষয়ক গণনা। আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে রিয়াকশন বেসড। একটু লিখে দিই, রিয়াকশন বেসড যে টাইপটা আছে না, রিয়াকশন সেই বেসড এমসিকিউ। আচ্ছা, রিয়াকশন বেসড, এখন এটার জন্য আমাদের কিছু স্পেসিফিক রিয়াকশন শিখতে হবে। শুধু স্পেসিফিক রিয়াকশনই না, আমাদের মেইন বইয়েরও কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, সেগুলো শিখতে হবে। যদি সেগুলো শিখে ফেলতে পারি, বিলিভ করো তুমি এই চ্যাপ্টারের এই সমীকরণ বিষয়ে যে টাইপটা আছে সেটা তুমি কোনোভাবে মিস করবে না। ওকে, ঘনমাত্রা। এই যে ঘনমাত্রা হচ্ছে মোলারিটি, সেখানে আমরা মোলারিটি শিখবো। এছাড়া সাথে আমরা পিপিএম এর ম্যাথ শিখবো, তারপর হচ্ছে হলো পিপিবির ম্যাথ শিখবো। এগুলো একটু ভালো করে শিখবো। পার্সেন্টেজ, গণমাত্রা পার্সেন্টেজে ম্যাথ শিখবো। এটা শিখে, এটা আসলে এটাও একটা বড় একটা টাইপ, এটাও আসে, এবং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করো, ঠিক আছে। কারণ এই কনসেপ্টটা বা ঘনমাত্রা কনসেপ্টটা একটু ডিফারেন্ট, একটু হাই লেভেলের কনসেপ্ট, যেটা 9-10 এর মতো না।
যার কারণে যাদের এটা ক্লিয়ার না থাকে তারা আসলে এখানে এমসিকিউটা ভুলই করে। তো আমরা এটা খুব ভালো করে শিখবো। এরপর হচ্ছে অ্যাসিড কাট টাইট্রেশন, জারণ বিজারণ। সো দেখো প্রত্যেকটা টাইপই এত এত ইম্পর্টেন্ট যে এখানে এই চ্যাপ্টার থেকে কেমিস্ট্রিতে অলওয়েজ আমি মনে করি 3টা অথবা 4টা এমসিকিউ পরীক্ষায় এক্সামে মাস্ট আসবে। সো এইটার গুরুত্ব অনেক। এই চ্যাপ্টারটা আসলে কেন গুরুত্বপূর্ণ এটা বুঝতেছো যে কেন প্রতিটা টাইপ থেকে তোমার এমসিকিউ আসতেছে, কারণ প্রতিটা টাইপই অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এই প্রত্যেকটা টাইপ, এই যে 5টা 6টা টাইপ আছে, এছাড়াও এক্সট্রা আমরা কিছু টাইপ করবো মেন বই বেস্ট, সেখানে তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। সো লেটস গো। ফার্স্টে দেখো রাসায়নিক গণনা। হ্যাঁ, রাসায়নিক গণনা এই টাইপটা করতে গেলে আমাদের আসলে কিভাবে কি করতে হবে। ফার্স্টে আমরা কিছু সমীকরণটা জেনে নিই, যে আমাদের একটা সূত্র বা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলা বেসড আমরা এই টাইপটা শিখবো। এখানে আসলে ঐকিক নিয়ম করে ম্যাথ করার কোনো দরকার নেই আমাদের, যেটা আমাদের বোর্ডের সময় একটু দেখা লাগছিল যে ঐকিক নিয়মে করতে হবে, নাহলে নাম্বার দিবে না। কিন্তু এখানে আমরা ম্যাথগুলো করে একদম ফর্মুলা বেসড, একদম হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্ট ভাবে করা যায় সেভাবে করবো। যদি বলি আমাদের রাসায়নিক গণনার মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে ধরো মোল সংখ্যা এন। এন ইকুয়ালস টু কি লেখা যায়? এন ইকুয়ালস টু হচ্ছে হলো কোনো একটা পরমাণু বা অণুর ভর ভাগ তার আণবিক সংখ্যা। আণবিক ভর, অণুর ভর নিজের গ্রাম বাই তার আণবিক সংখ্যা। সরি, এইভাবে লিখি। ওকে, এছাড়া লেখা যেতে পারে ইকুয়ালস টু সিভি, অর্থাৎ ঘনমাত্রার ভলিউম বা আয়তন গুণ করলে আমরা কি পাবো? তার মোল সংখ্যা পাবো। এছাড়া পিভি বাই আরটি, যেটা আমরা অলরেডি শিখে আসছি আদর্শ ক্ষেত্রে যে সমীকরণ আছে সেটা থেকে এটা পাওয়া যায়। এছাড়া এন বাই এন, অর্থাৎ এটা দিয়ে বুঝাইতেছে পরমাণুর সংখ্যা, অর্থাৎ তোমার অণু অথবা পরমাণুর সংখ্যা, অণু অথবা পরমাণু সংখ্যা সংখ্যা ভাগ করছে কাদের? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতেছো। আর এটা ভ্যালু হচ্ছে কত ভাইয়া? 6.023 ইন্টু 10⁻23, তাই না? এতটা। আচ্ছা, এছাড়া আরেকটা ফর্মুলা আছে আমাদের এসটিপি ভলিউমের জন্য, এস বি বাই 22.4। এটা হচ্ছে হলো এসটিপি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, এটা লিটারে থাকবে। এছাড়া এসিটিপিতে যদি হয় 24.789, এটাও লিটারে থাকবে। এছাড়া ভি বাই নর্মালিটিতে হয়, এনটিপি যদি হয় এটা হচ্ছে 24.4। ওকে, এটা হচ্ছে নর্মালিটির জন্য। সো আমরা বুঝতে পারছি তাহলে আমাদের প্রত্যেকটার জন্য কি কি ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। এছাড়া আরেকটা ফর্মুলা, আরো 1-2টা ফর্মুলা সেটা আমরা ইউজ করবো তড়িৎ রসায়ন সেলে, মানে কোষের ওই চ্যাপ্টারটার ক্ষেত্রে, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটার ক্ষেত্রে তখন আরো আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে হলো আইটি বাই ইএফ, এন ইকুয়ালস টু আইটি বাই ইএফ, এটা ইউজ করবো। হ্যাঁ, এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে তখন আর কি। এছাড়া এইগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টার বেস্ট যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো দেখলাম। এখন এখানে একটু আমাদের একটু মনে রাখতে হবে কিছু জিনিস, আমাদের একটু মেমোরাইজ করে, যাতে করে আমাদের ম্যাথ করতে গেলে এরপর যখন আমরা এমসিকিউ করবো সেটাতে কোনোভাবে যেন প্রবলেম ফেস না করতে হয়। ফার্স্টে হচ্ছে দেখো এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, আমাদের মূল সংখ্যা। ওকে, এটা মাথায় রাখতে হবে ফিক্সড ভাবে। কথা হচ্ছে ভাই কোশ্চেনটা কিরকম আসবে? কোশ্চেন আসবে হচ্ছে ধরো কোনোভাবে তোমাকে বলে দিল তোমার যে কোনো একটা গ্যাস আছে, তার একটা ঘনমাত্রা আছে, এবং বললো সেই গ্যাসটা তুমি জানো তো কার্বন মনোক্সাইড, বললো সে, আমি কি বললাম যে এটা 2 মোলারিটি ঘনমাত্রা, এটা ঠিক আছে। তাহলে এটার অলরেডি যদি কার্বন মনোক্সাইড বলে দিছে এটা আণবিক ভরটা আমি অলরেডি জানি, এবং আমাকে বলে দিছে এটা ধরো 10 গ্রাম আছে, 10 গ্রাম আছে, আমাকে বলে এটা আয়তন কত বের করো, আয়তন কত বের, তখন ইজিলি আমরা এই যে ফর্মুলাটা দেখতেছি, দেখো এই যে ফর্মুলাটা দেখতেছি আমরা, এই ফর্মুলাটা দিয়ে তখন ইজিলি সলভ করতে পারবো, তাই না? যে ডব্লিউ বাই এম ইকুয়ালস টু সিভি। কিন্তু যদি আমাকে এরকম বলতো যে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা আছে তো 10টা কার্বন ডাইঅক্সাইড অণু আমার কাছে আছে, হ্যাঁ, সো আমাকে বলতেছে এই 10টা কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত বের করো। এখন তখন তুমি কি কোন সূত্র দিয়ে করবা? তুমি একটু একটু বুঝতেছি ভাইয়া, তখন আমাদের ফর্মুলাটা অবশ্যই এই দুইটা হবে না, তখন আমাদের ফর্মুলা হবে যে এই যে এই পার্টটুকু আমি যদি মার্ক করে দিই এটা দিয়ে, আমাদের ফর্মুলা হবে তখন হচ্ছে হলো এইটা, আচ্ছা এত বড় কেন এটা,
এবং হচ্ছে হলো এইটা, ঠিক আছে। এই দুইটা কানেক্ট করে যখন আমরা করব W/m = N/N, তখনই আমরা দেখবা যে এখান থেকে যে আমাদের W বের করার যে ফর্মুলা হচ্ছে 10 টাকার মনোক্সাইডের অণুর সংখ্যা বের করে যাচ্ছে, তখন আমরা ইজিলি এটা দিয়ে করে ফেলতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে কাহিনী। আচ্ছা, এছাড়া যদি ভাই বলে আমাদের ভলিউম বেসড কিছু থাকে, ভলিউম বেস থাকতেই পারে, তখন আমরা ধর STP হলে এটা, ACTP হলে এটা, NTP হলে এটা, ঠিক আছে, এই ফর্মুলাগুলো ইউজ করবো। সো চলো এমসিকিউতে যাই। এমসিকিউ গেলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে একটা ম্যাথস আরো ভালোভাবে সুন্দর করে সলভ করতে পারবো। ওকে, ফার্স্টে বলছে একটি কার্বন ডাইঅক্সাইড বা সরি একটা কার্বন 12 পরমাণুর ভর প্রায় কত গ্রাম। আচ্ছা, আমাদের এই কোশ্চেন সলভের ক্ষেত্রে ফার্স্টে মনে রাখতে হবে আমাদের চাইছে কি প্রশ্নে, আমাদের প্রশ্নে চাইছে কত গ্রাম, মানে আমার এখানে চাইছে ডব্লিউ চাইছে। এবং এখানে একটা জিনিস উল্লেখ করেই আছে কার্বন, মানে হলো কার্বনের আণবিক ভর আমরা জানি কত, 12 ফিক্সড। এবং এখানে এটাও বলছে যে একটা কার্বনের ভর কত গ্রাম, একটা কার্বন মানে বলছে এটার এন হচ্ছে হলো 1 এন। ওকে, তাহলে বুঝতেছি আমার কি কি দেওয়া আছে, ডব্লিউ আছে, এন আছে, এম আছে। তাহলে আমি ফর্মুলা কি ইউজ করব, সরি ডব্লিউ বের করতে হবে, এন আছে, এম আছে, তো ফর্মুলা হবে W/m = N/N। এই ফর্মুলা ইউজ করলে দেখো আমরা এখানে গ্রাম বা ডব্লিউ পরিমাণ বের করতে পারছি। W হচ্ছে এন হচ্ছে কত, একটা, অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.02 × 10⁻23। ওকে, ইনটু হচ্ছে হলো কার্বনের আণবিক ভর হচ্ছে হলো 12, হয়ে গেছে। এখন আমাকে তো ক্যালকুলেটর নেই, সো ক্যালকুলেটর ছাড়া আমাদের ম্যাথটা সলভ করতে হবে। তো এখানেই আমাদের হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা এসে পড়তেছে। ফার্স্ট এই হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা যদি বলি, তোমাকে এত কষ্ট করে ভাগ করতে হবে, তুমি জাস্ট একটু ভাবো বা এটা কি 10⁻23 আর এখানে 6.02 আছে। এখন 6.02 ধরে 6 ধর, 02 না ধরে 6 ধর, 6 কে যদি 12 দিয়ে ভাগ করো কত হয়, 2 আসে না, 2 আসে। আর মানে 2 আসবে বা 2 এর থেকে একটু কম আসবে, হইতে পারে সেটা 9.1.999 এরকম কিছু একটা আসতেছে। ওকে, আর 10⁻23 যেটা আছে সেটা যখন উপরে চলে যাবে, যেহেতু এর কোনো কাজ নাই, তো এটাকে 10⁻23 হয়ে যাবে, 10⁻23 হয়ে যাবে। এখন আমাকে বুঝাও এই অপশনটা কার সাথে মিলে যাচ্ছে। দেখো 1.66 10⁻14 এটা তো হবেই না, আমার অ্যান্সার 10⁻23 হতে হবে। 23 আছে এইটার মধ্যে এবং এটার মধ্যে। এখন এখানে আছে 6.02 হবে না, এখানে আছে কি 1.99। অলরেডি এটাই বললাম যে 2 না হইলেও 2 এর খুব কাছাকাছি একটা সংখ্যা হবে, সেটা কি 1.99। সো তুমি দেখতেছো যে তোমার এখানে অ্যাজাম্পশন করে যে হ্যান্ড ক্যালকুলেশনটা করছো সেটা এখানে মিলে যাচ্ছে অ্যান্সারের সাথে, তখন তুমি এটা লাগাই দিতে পারবা। এখন আরেকটা অপশন আছে 1.9 10⁻24 কিন্তু একসাথে হবে না, কারণ আমরা দেখতেছি ভাগ করলে আসছে কত 10⁻23। এইটা একটু মাথায় রাখতে হবে ক্যালকুলেশন গুলো। ওকে, নেক্সট পার্ট দেখো, এসটিপিতে কোনো একটা গ্যাসের 1 লিটার বিদ্যমান অণুর সংখ্যা কত। আচ্ছা, এখানে আবার কি কি ইনফরমেশন দেওয়া আছে, একটা গ্যাস আছে এসটিপিতে বলছে, এসটিপিতে বলা মানে অবশ্যই আমার ভলিউমের একটা ফর্মুলা ছিল, সেটা হলো V/22.4, এটা আমরা ইউজ করবো। এখন কার সাথে ইউজ করবো সেটা বুঝতে হবে। ভলিউম বলছে কত, 1 লিটার, মানে ভি হচ্ছে 1 লিটার, ভাই সমস্যা নেই। বিদ্যমান অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা বলতে বোঝাচ্ছে হলো N/Na, তার মানে আমরা এই ফর্মুলা ইউজ করব। যদি আমরা এই ফর্মুলা ইউজ করে ফেলি তো আমরা ইজিলি, এবং আণবিক বলেও দিচ্ছে 32, সো আমাদের এত কষ্ট করার দরকার নেই, আণবিক বেরো করার দরকার নেই, আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করতে পারতেছি। আমাকে এখান থেকে n বের করতে হবে। n = লেখা যাচ্ছে হলো v হচ্ছে 1 ইনটু হচ্ছে হলো 6.02 10⁻23 বাই 22.4। আচ্ছা, এখানেও যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর নাই ভাই, তার মানে এখানে একটা ভালো লেভেলে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। ট্রিক্সটা কি, শর্ট ট্রিক্সটা কি হইতে পারে, ফার্স্ট একটা জিনিস বুঝাই তোমাকে। এখানে 22.4 কে ভাগ করা লাগছে 6.02 কে ভাগ করা লাগছে 22.4 কে। এখন 6 যেহেতু ছোট সংখ্যা, তুমি যে ভাগও করো, মনে মনে ভাগও করো, সেটা একটা ফ্র্যাকশন, ছোট একটা ফ্র্যাকশন আসবে, একের কম আসবে। তো তুমি তো এভাবে করলে ঝামেলা হয়ে যাবে ক্যালকুলেশন করতে। তুমি এটা কেমনে করবা, তোমার করার ওয়েট এরকম হবে যে তোমার যেখানে 6.02 আছে না, এই দশমিকটা উঠাই দিয়ে তুমি দশমিকটা এইভাবে রাখবা 60.2। তাহলে যেহেতু তুমি একটা দশমিক এই সাইডে নিয়ে আসছো, এই ঘরের এই পাশে নিয়ে আসছো, তার মানে তোমার এখানে একটা পাওয়ার কমে গেছে। পাওয়ার কমে কত হয়েছে ভাই, 10⁻22 হয়েছে, 10⁻22 হয়েছে। তাকে তুমি ভাগ করছো কত দিয়ে, 22.4। এখন দেখো অবশ্যই এই 22.4টা 60 থেকে ছোট, এবং এটার ভ্যালু বা ভাগ করার ভ্যালুটা 1-এর বেশি হবে। সো আমাকে এইটুক বলো, জাস্ট নর্মাল 22 ভাবো, 22কে 22 দুগুণে কত হয় 44, 3 22 কত 66, অর্থাৎ এটা যদি কাটাকাটি করো
এটা সামথিং কত আসবে, ঠিক 2 এর বেশি আসবে, 2.5 না, 2.5 তো আরো বেশি আসবে, 66 আর 60 আছে, অর্থাৎ 2.7 অথবা 8 এরকম কিছু একটা আসবে, ইন্টু 10 টু দি 22 এরকম কিছু একটা আছে, তাই না? ওকে, তাহলে আমাদের অপশনটা দেখি, 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 22, দ্যাটস আওয়ার অপশন। ওকে, এখন 10 টু দি 22 কোথায় আছে দেখি তো, এই হ্যাঁ 0.6 ইন্টু 10 689 10 টু 22, এখন 0.689 10 টু 22 হয় না, আমাদের 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 2 পয়েন্ট, তো 2 পয়েন্ট আবার 2.689 ইন্টু 10 টু 23, এইটাও কিন্তু কাছাকাছি যাচ্ছে না, কারণ আমাদের আসছে 2.7 10 টু 22, মানে পাওয়ারটা এটা আর এটা সংখ্যাটা এটা 60, এটা হবে না। এই হ্যাঁ দেখো 2.689 10 টু 22, এইটা অনেকটা এটার সাথে কাছাকাছি মিলে যাচ্ছে, তার মানে কি আমাদের যে অ্যাজাম্পশন, যে হ্যান্ড ক্যালকুলেশন, আমরা দশমিক ধরিও নেই, আমরা দশমিক ছাড়াই মোটামুটি অ্যাজাম্পশন করে ধরে নিচ্ছি, কারণ এত সময়ও থাকবে না পরীক্ষার হলে যে তুমি ধরে ধরে ভাগ করতে পারবে। এই এমসিকিউর জন্য তুমি সময় পাবো কত জানো, 30 থেকে 33 সেকেন্ড। 33 সেকেন্ড এই ম্যাথ করা মানে বুঝো, তুমি জাস্ট একটু করে অ্যাজাম্পশন করে যেটা বুঝবা যে কাছাকাছি গেছে প্লিজ, এটা হবে অ্যান্সার, দ্যাটস ইট। এই হচ্ছে প্রসেস, যে তুমি এখানে ট্রিক্সটা আমি কোথায় খাটাইছি, জাস্ট তুমি একটু বুঝো, এটা মনে রাখতে পারো যে আমার যেহেতু এখানে 6.02 কে আমি 22.4 দিয়ে ভাগ করলে এটার ভাগফলটা আসলে কি আসে, 1.3 সামথিং একটা আসছে, যেটা ঝামেলার, আমি এটা ভাবতে পারতেছি না আসলে কি হইতে পারে, 1 কে 3 দিয়ে ভাগ করলে আবার 1.0.336 একটা আসছে, ঝামেলা, দরকার নেই এত কষ্ট করে। আমি জিনিসটাকে করবো এভাবে যে এটাকে 60 করে নিলাম, 60 মানে একটা ঘর জাস্ট এদিকে 10 ঘর দিয়ে নিলাম, তাহলে এখানে পাওয়ার একটু কমে গেল, এবার ভাগ করলে আমি একটা 2 এর বা 1 এর বেশি একটা সংখ্যা পাইতেছি, 1 এর বেশি সংখ্যা পাইলে আমরা ইজিলি তখন দেখো এটা সলভ করতে পারতেছি। এই হচ্ছে প্রসেস হওয়া উচিত আমাদের প্রত্যেকের। ওকে, নেক্সটটা দেখো, বলছে একজন এটা দেখো কোথায় আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে 18-19-এ। কোশ্চেনটা আমার কাছে ভালো লাগছে, দেখো কোশ্চেনটা অনেক মজার, যে একজন লোক নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, ইম্পর্টেন্ট ইনফো কি, এয়ার গ্রহণ করছে 200 মিলিগ্রাম, এবং এককটা ইম্পর্টেন্ট, মিলিগ্রামই গ্রহণ করছে। ওকে, যদি বাতাসে 20 গ্রাম ভর অক্সিজেন থাকে, মানে এই যে 200 মিলিগ্রামে 20% হচ্ছে হলো অক্সিজেন আছে, O2 আছে। ওকে, তাহলে লোকটি নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে, অর্থাৎ কতগুলো অণু গ্রহণ করবে, কতগুলো, ইট মিনস এখানে আমার এন বের করতে হবে, কোশ্চেনের মধ্যে এন বের করতে হবে। ভাই আমরা এনটা কিভাবে বের করব, সহজ হিসাব, আমরা এনটা এভাবে বের করতে পারি যে ফর্মুলাটা কি হইতে পারে, দেখো ডব্লিউ আছে আণবিক ভর জানি, এন বের করতে হবে ডব্লিউ বাই এম ইন্টু হচ্ছে হলো এন বাই এন এ, তাই না? আচ্ছা, ডব্লিউ কত বলছে, 200 মিলিগ্রাম, কিন্তু 200 মিলিগ্রামে তো অক্সিজেন না। এখন দেখো এখানে একটা ট্রিক্স, আমরা যে ভুলটা করবো, আমরা 200-কে 200ই লিখবো, বেসিক্যালি এখানে অপশন আছে মিলিগ্রাম, কিন্তু আমরা জানি আমাদের ডব্লিউর এই পার্টটা অলওয়েজ কি বসে ভাই, অলওয়েজ বসে হচ্ছে গ্রামে, তাহলে এটাকে অবশ্যই 10⁻³ করতে হবে, তাহলে সে গ্রামে আসলো। এবার এটার পার্সেন্টেজ কত, 20%, অর্থাৎ 0.2 0.2 0.2 20%, 0.2। অক্সিজেন আণবিক কত, 32, আর এটা কত, অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইকুয়ালস টু n, আমাদের হোল সংখ্যা বের করতে হবে এখান থেকে। এখন দেখো এটা তুমি কিভাবে করতে পারো, কিভাবে এটা করা যেতে পারে, সিস্টেম খুব ইজি, সিস্টেমটা খুব ইজি। দেখো এখানে যে 200 আছে, 200কে তুমি যখন 10⁻³ দিয়ে গুণ করবা, সে ডিরেক্টলি সংখ্যাটা আসছে কত, দশমিক টাকা এখানে আসে না, 0.2, আর একটা আছে 0.2, এই দুইটা 0.2 গুণ করলে কিন্তু 0.04 আসে, 0.04 আসে, 0.04 ইন্টু 6.02 ইন্টু 10 টু 23 বাই হচ্ছে 32, এরকম একটা সংখ্যা আসে। ওকে, এখন এইটার মধ্যে আমি একটা কাজ করবো ভাই, আমরা সিস্টেম একটা করে ফেলি, সেটা হইতেছে এখানে আসলে কি আছে, এইটার মধ্যে বেসিক্যালি আছে কি 4 ইন্টু 10⁻², না তাই তো 0.02 আসে এটাতে, এই যে তাহলে এই 10⁻², 10⁻23 কাটাকাটি করলে কি আসে, কাটা করে সংখ্যাটা আসে হচ্ছে 10 টু দি 21 আসে, তাহলে 4 ইন্টু 32, 4 8 32, 4 8 32, 8 আসে, ঠিক আছে, 8 আসতেছে, 8 আসতেছে, 8 আসতেছে। এখন 8কে তুমি যখন দেখো যে সেম জিনিস করলে আবার 62 নাও, তাহলে 60.2 ইন্টু 10 টু 20 বাই হচ্ছে হলো 8, তাহলে
6 8 48, 7 8 56, 7 7.5 অথবা 6 এরকম কিছু একটা সংখ্যা আসতেছে। 7.5 10^22, 7.528 10^20, দেখো 20, 7.528 10^20, আর কোনো অপশন কিন্তু কাছাকাছি যাচ্ছে না, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? এটা দেখছো ক্যালকুলেশনটা কেমনে করছি, জাস্ট আমরা দশমিক থাকলে সেটাকে জাস্ট কি করছি, 0.04 আছে, জাস্ট 4/100 করেছি, অথবা 4 × 10^2 করেছি, যাতে করে এখানে যে পাওয়ারের ব্যাপারটা আছে সেটা কাটাকাটি করা যায়। তো এইভাবে আমরা কি করছি, হ্যান্ড ক্যালকুলেশনটা করতেছি, এটা আমাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে। ক্লিয়ার? ওকে, গো টু দ্য নেক্সট টাইপ। আচ্ছা, আমাদের আগের টাইপটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ওইটা যদি আমরা এই টপিকগুলো, এই এমসিকিউ গুলো বারবার সলভ করি, আমাদের এটা সলভ হয়ে যাবে। ওকে, দেখো এই যে সমীকরণ বিষয়ক গণনা, এখানে আমরা অলরেডি জানি এখানে আমাদের ভালো লেভেলে কিছু রিয়াকশন শিখতে হবে। আমরা যে এখানে রিয়াকশনটা ভালো করে শিখতে পারি, এই টপিকটা আমাদের কাছে একদম একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। ফার্স্টে যদি বলো যে আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন আছে, ক্যালসিয়াম কার্বনেট যখন HCl সে বিক্রিয়া তখন কি হয়, বেসিক্যালি সে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এছাড়া সে তৈরি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি। কথা হচ্ছে কেমনি কি হবে, ক্যালসিয়ামের তো 2+, সো সে এখানে যদি ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে, এখানে 2টা Cl সমতকরণ যেটা লাগতেছে, তাহলে 2টা H2O লাগতেছে, অক্সিজেন আছে কয়টা, 3টা, 2 3, কার্বন আছে একটা, H2O তাই সমতকরণ হয়ে গেছে এটা। ওকে, এটা মনে থাকবে। এরপর দেখো KClO3, এইটা প্রচন্ড পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম নামটা মনে রাখতে পারো, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরাইড, এটাকে যখন তুমি তাপ দিবা সে তৈরি করবে বেসিক্যালি KCl প্লাস হচ্ছে O2, ঠিক আছে, 2KCl প্লাস হচ্ছে হলো 3O2, এটা তৈরি করবে। এটা মনে রাখবো অলওয়েজ, সেখানে 3 অণু অক্সিজেন তৈরি হচ্ছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। অনেক এমসিকিউ দেখবে যে এই টাইপ এমসিকিউ দিয়ে দেয় যে এই 2 মোল পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে ভাঙলে কত মোল বা কত লিটার অক্সিজেন তৈরি হয়। সো এসটিপিতে কিন্তু 3 × 22.4 লিটার অক্সিজেন তৈরি হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের খুব ভালোভাবে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট ছোটবেলা দেখে আসছি, ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড প্রস্তুত করে, CO2S প্লাস অক্সিজেন, এটা হবে কি কিউপ্রাস সালফাইড এবং অক্সিজেন বিক্রিয়া করলে হয় হলো সালফার ডাইঅক্সাইড প্লাস কপার। ওকে, এটা মাথায় রাখতে হবে। সো এইগুলো যদি হয়ে যায়, নেক্সট স্লাইডে যাই। ওকে, NaOH ক্ষার এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, আমাদের সবচেয়ে খুব পরিচিত একটা জিনিস হচ্ছে বেকিং সোডা, Na2CO3, ঠিক আছে, প্লাস হচ্ছে হলো H2O, এখানে 2 হবে, তাহলে কি হচ্ছে Na 2টা হইতেছে, কার্বন ডাই অক্সাইড একটা, অক্সিজেন 4টা আছে, 3টা ইউজ হয়ে গেল, H2O, আচ্ছা ঠিক আছে হয়ে গেল। ওকে, 2HGO, এটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে হলো Hg প্লাস O2, তাপ দিলে 2Hg প্লাস O2 সেপারেট হয়ে যায়। ওকে, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেটকে ভাঙলে হলো তোমার এখানে ইয়ে হইতে পারে পটাশিয়াম নাইট্রাইট। ওকে, সো এইটা হলো তৈরি হবে। ওকে, তুমি যদি এখানে এরকম করো যে 2 দাও, তাহলে জিনিসটা হবে এরকম যে 2 4 2, হ্যাঁ 6 পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে অক্সিজেন। এরপরে আমরা যদি দেখি পরে আরেকটা গুরুত্বপূর্ণ, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আসলে, এটা শুধু যে তোমাদের এখন লাগতেছে ব্যাপারটা এরকম, তোমার 9 10ও পড়ে আসছো, বাট এই জিনিসটা এমসিকিউতে এতবার আসে আমরা এই জিনিসটা অনেকবার মিস করে যাই। আমরা অনেক সময় কোশ্চেন আসে না যে কোনো একটা হাইড্রোকার্বনকে অক্সিজেন সহায়তা পুরালে কি উৎপন্ন হবে, কি কি উৎপন্ন হয়। বেসিক কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়, কিন্তু কথা হচ্ছে কতটুকু কার্বন ডাইঅক্সাইড কতটুকু পানি তৈরি হবে, এটা তো ভাই আমরা জানি না। এটা শিখবো এই শর্টকাট ফর্মুলা থেকে, যেটা হচ্ছে CX এবং HY। কার্বন যদি X পরিমাণ থাকে, হাইড্রোজেন যদি Y পরিমাণ থাকে, এবং অক্সিজেনটা তাহলে এই একটা জিনিস দিয়ে ফিক্স হয়ে যায় যে অক্সিজেন কতটুকু থাকবে, অক্সিজেন হবে হলো X + Y/4 মোল, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে X পরিমাণ, আর পানি তৈরি হবে Y/2 পরিমাণ। কিরকম দেখো, ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড ধরো আমি নিলাম
সে হাইড্রোকার্বন নিলাম ধরো এরকম C4H10 বিউটেন নিলাম, সে অক্সিজেন সহজে পুরাচ্ছ, সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো এবং সে পানি তৈরি করলো। কথা হচ্ছে কতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এটা একদম সিম্পল, যতটুকু কার্বন ততটুকু কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ 4 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, কোনো ঝামেলা নেই। এখন কথা হচ্ছে পানি কতটুকু তৈরি হবে, পানি তৈরি করবে হলো যতটুকু হাইড্রোজেন তার অর্ধেক, অর্থাৎ 5 বা 10/2 মানে 5 মোল পানি তৈরি করবে। এখন সবচেয়ে বড় ক্রিটিক্যাল পার্ট হয়ে যাচ্ছে ভাই, এই অক্সিজেনটা কতটুকু হবে, অক্সিজেনটা হচ্ছে হলো x + y/4, অর্থাৎ x যদি 4 হয়, y যদি হয় 10, 10 কে তুমি 4 দিয়ে ভাগ করো কত 2.5, তাহলে হচ্ছে কত 6.5, অর্থাৎ 6.5 মোল অক্সিজেন লাগবে বা তৈরি হবে লাগবে এই কম্বাসন রিঅ্যাকশনটা করার জন্য। সো এই হচ্ছে সিম্পল প্রসেস যে আমরা কিভাবে যে একটা হাইড্রোকার্বনকে কম্বাসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতেছে, সেটা কি কি ভাবে সে তৈরি করতেছে, একদম সিম্পল। চলো নেক্সট স্লাইডে কিছু এমসিকিউ যাই, যেহেতু আমাদের সমীকরণ মোটামুটি শেখা হয়েছে। এছাড়া তোমার বইয়ের ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশনগুলো আছে, এই স্টোইকিওমেট্রিক সাইডের রিঅ্যাকশনগুলো দেখে ফেলবা, তুমি যেই বই পড়ো না কেন, হাজারিনাগ পড়ো কিংবা গোসারের বই পড়ো না কেন, একটু দেখে ফেলবা। আচ্ছা ফার্স্টই দেখো লিখছে কি লিখছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা কথা হইতেছে এনটিপিতে ফর্মুলা অলরেডি আমরা জানি, যেহেতু এটা গ্রাম আছে এবং এখানে এনটিপি ভলিউমের কথা বলছে, তো আমার ফর্মুলা হবে W/M V of NTP by 24.4, তাই তো, এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, তাহলে W কত ভাইয়া, W হচ্ছে হলো আমার 2.5, M কত, ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর কত আমরা জানি 100, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 48, 348, 100 আসে, এই যে 100 দেখে ফেললাম। ওকে, ভলিউম বের করতে বলছে, ভি বের করবো 24.4। আচ্ছা এখন 2.5 ইন্টু 24.4 বাই হচ্ছে 100, ক্লিয়ার, এই তো আসে, এই হলো আমাদের সিস্টেম, এটাই আসতেছে। তাহলে একটা ছোট কাজ করে ফেলি, 2.5 কে লিখেছি 25, নিচে আমি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করে দিই, 10 নিচে এসে পড়তেছে 100 ইন্টু 24.4, কাটা করো 4 পঁচিশে 100, 100 হয় নাকি, 100 হচ্ছে, তারপর হচ্ছে হলো 4 6 24, 4 6 24, 6 6.1 কিছু একটা আসবে, 6.1 আসবে, আর এটা হলো 0.61 সামথিং কিছু একটা আসতেছে। এখন 0.61 তো অপশন নাই, আমাদের 0.56, তো কাছাকাছি কিছু একটা যাচ্ছে, সেটা কি 0.56 লিটার, একদম কনসেপ্ট ক্লিয়ার। জাস্ট আমাদের ম্যাথটা করতে কয় সেকেন্ড, 10 সেকেন্ডও লাগেনি, দেখছো, জাস্ট বুঝে করে ফেলতে পারেন। 2023-24 খুব রিসেন্ট আসা একটা কোশ্চেন, খুব রিসেন্ট আসা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এটা মিস করবো না আমরা কোনোভাবেই। তো নেক্সট স্লাইড। আচ্ছা এই যে এই কোশ্চেনটা করার আগে একটা জিনিস আমি লিখে রাখছি অলরেডি, তুমি একটু দেখো ভালো করে বোর্ডে, টাইম কনজিউমিং ম্যাথ, এবং এটা কোথায় আসছে ভাইয়া, জিএসটিতে আসছে। কোথায় আসছে ভাইয়া, জিএসটিতে এইসব কিছু কোশ্চেন এরকম, শুধু জিএসটি না, তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিবা, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোনো টিচার বা কোনো ইউনিভার্সিটি তোমাকে 100 পাওয়ার মতো কোশ্চেন করবে না, এটা মাথায় রাখবা ফার্স্ট। 2, কোশ্চেনে ইচ্ছা করেই 3-4টা প্রশ্ন, এর একটা ছোট জিনিস, ছোট একটা ইনফো, এই ম্যাথটা করার আগে একটু জাস্ট শেয়ার করে দিচ্ছি, যেহেতু তোমার অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, এই জিনিসটা জানা জরুরি। কারণ এই জিনিসটা তুমি যদি না জানো, অ্যাডমিশন জাস্ট এরকম না যে তুমি খুব ভালো পড়তেছো, ভালো করে পড়তেছো এবং সেটাকে 100% ডেলিভার করছো। অ্যাডমিশন অনেকটা হচ্ছে কত ভালো তুমি তোমার ট্রিক্স, তোমার হ্যাকস, তোমার শর্ট টেকনিক এবং কি তোমার ব্রড টেকনিক, তোমার পড়াশোনার কনসেপ্ট, সবকিছু কম্বিনেশন হচ্ছে অ্যাডমিশন এই জার্নিটা। তুমি জাস্ট ভালো মতো কি বলে ম্যাথ সলভ করতে পারো, কনসেপ্ট বুঝো, কিন্তু তুমি হ্যান্ড ক্যালকুলেশন পাও না, তুমি ভার্সিটি এক্সামে প্রতিটা এক্সামে তুমি মারা খাবা। তুমি খুব ভালো কনসেপ্ট বুঝো কিন্তু তুমি ক্যালকুলেটর চালাইতে পারো না ভালোভাবে, খুব স্লো তুমি ক্যালকুলেটর চালানোর ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বিশাল লেভেলে মারা খাবা। তুমি খুব ভালো কনসেপ্ট বুঝো বাট তুমি মুখস্থ করতে পারো না, তুমি মেডিকেল পরীক্ষায় এমসিকিউ অ্যান্সারে মারা খাবা, কারণ তোমার মুখস্থ বিদ্যা ভালো না। এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলোর ম্যাথ বা থিওরিটিক্যাল প্রশ্ন একদম ডিরেক্ট হুবহু মুখস্থ বসাইতে হয়। তুমি হয়তো
এতটা কনসেপ্ট দিয়েও মেমোরাইজ রাখতে পারবা না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো একটা অ্যাডমিশন যখন পরীক্ষা দিবা, সেখানে 100তে 100 পাওয়ার মতো প্রশ্ন কোনো ইউনিভার্সিটি তোমার জন্য করবে না, একদম ফিক্সড হবে। তার জন্য সে এরকম 3-4টা প্রশ্ন থাকবে যেটার মধ্যে ইরর থাকবে বা অপশন থাকবে না, এইটা সবচেয়ে বেশি দেখবে কোথায় জানো? সিকিউরিটি এক্সামগুলো আছে না, সেখানে দেখা যায় কিছু অপশন এরকমই থাকে যেগুলো অ্যান্সার নাই, 5টা অপশন দিয়ে রাখছে, ক, খ, গ, ঘ, উ। বিলিভ করো তুমি অ্যান্সার মিলে দেখবে কোথাও নেই অ্যান্সার, এরকম হবে। কারণ এগুলা সে ইচ্ছা করে দিবে যে টাইম কনজিউম করে। এইসব ম্যাথকে বলা হয় বা এমসিকিউ বলা হয় টাইম কনজিউমিং ম্যাথ বা এমসিকিউ, যেগুলা করলে একটা স্টুডেন্ট যখন এখানে স্টাক হয়ে গেল, ধরো তোমার অ্যাডমিশনের মানে এই না যে তোমার এখানে কে কত ভালো করলো। অ্যাডমিশন এক্সামে বেসিক্যালি একটা ইউনিভার্সিটি চেক করে, বেসিক্যালি তাদের বাছাই করার নিয়ম হচ্ছে জাস্ট স্টুডেন্ট বাদ দেয়া। তাদের এখানে 1 লাখ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে, সে নিবে হচ্ছে 1000 স্টুডেন্ট, তাই না? সে কি করবে? সে কি 99,000 মানে 1 লাখ স্টুডেন্ট কি সে পরীক্ষা করে দেবে? না, সে দেখবে যে 1 লাখ স্টুডেন্টের মধ্যে সে 99,000কে বাদ দিবে, সুন্দর মতো বাদ দিবে, আর কোনো ঝামেলা নেই। এই হচ্ছে স্ট্র্যাটেজি। সে 1 লাখকে যাচাই করতেছে না, সে 99,000কে বাদ দিচ্ছে, পরে 1000 সে সিলেক্ট করতেছে। সো এই টাইম গোজে ম্যাথগুলো রাখাই হয়। জাস্ট যারা কিনা বেশি বুঝে বা বেশি সময় নষ্ট করতে প্রবণ, স্টাক হয়ে যায়, তাদেরকে বাদ দেওয়ার জন্য 99,000 স্টুডেন্টকে বাদ দেওয়ার জন্য এই ম্যাথগুলো রাখা হয়। এই ম্যাথগুলো রাখলে তুমি যারা ওই বেশিরভাগ স্টুডেন্টই এই ম্যাথটা করতে করতে মিলাতে পারবে না, নিতে না পেরে সে তার মাথায় হ্যাং করে যাবে এবং সে বাকি অ্যান্সারগুলো ভালো করে দিতে পারবে না। এই স্ট্র্যাটেজিতে বাকি স্টুডেন্টগুলো বাদ করতেছে, এবং যারা জিনিয়াস, যারা বুঝতেছে না এটা টাইম কনজিউমিং ম্যাথ, এটা প্রবলেম আছে, এটা অনেক বড় ম্যাথ, ঝামেলা আমি পরে করব, তারা পার করে যাচ্ছে এবং তারা ওই সারফেসটা পার করে চান্স পেয়ে যাচ্ছে। এইটা একটা ট্রিক্স। 3 নাম্বার হচ্ছে বিগ ম্যাথ থাকবে, কিছু বিগ ম্যাথ থাকবে যেগুলো ক্যালকুলেশন অনেক বড়, এবং অ্যান্সারও থাকবে না, এবং কি অ্যান্সারও থাকবে না। সো এইসব কোশ্চেন ভাই জাস্ট দেখলি অ্যাভয়েড। এইসব কোশ্চেন বুঝতে পারতেও, এইসব কোশ্চেন বুঝতে পারাটাও একটা স্টুডেন্টের একটা কোয়ালিটি, যে অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাওয়ার, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, সো এইটা হচ্ছে সেরকম একটা প্রশ্ন যেখানে আমরা দেখবো যে কেন এটা টাইম কনজিউমিং আমরা দেখতেছি। ফার্স্ট অফ অল জেসিতে কোনো ক্যালকুলেটর নাই, এটা আমরা সবাই জানি। সো এইখানে ম্যাথটা করার সময় তুমি জিনিসটা বুঝতে পারবা যে এখানে আসলে কেন এটা টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। দেখো, Fe প্লাস H2SO4 প্লাস FeSO4 প্লাস H2 তৈরি করতেছে সমীকরণ অনুযায়ী 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দেখো, প্রত্যেকটা প্রশ্নের আগে আমাকে দেখতে হবে কি কি ইনফরমেশন দেওয়া আছে, দেন দেখতে হবে কি চাইছে। চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন, অর্থাৎ ডব্লিউ কত হবে, এবং আয়রন বলছে যেহেতু আয়রন হচ্ছে 50, কত আছে 6 দেওয়া আছে। ওকে, আণবিক ভর দেওয়া আছে। এখন আমরা অলরেডি একটা ফর্মুলা জানি, N = PV/RT, যেহেতু এখানে প্রেসার, টেম্পারেচার, ভলিউম সব দেওয়া আছে, ইকুয়ালস টু কি লেখা যায়, W/M লেখা যায়। যেহেতু আমাকে W বের করতে হবে, W = লেখা যায় P কত দেওয়া আছে 1 ATM, ভলিউম দেওয়া আছে কত ভাইয়া 200 লিটার, আর আচ্ছা M আণবিক ভর হচ্ছে 56। যেহেতু লিটার ATM আছে, লিটার ATM থাকলে আমার আর এর ভ্যালু হবে কি, আর এর ভ্যালু হবে হচ্ছে 0.082, টেম্পারেচার 27 ডিগ্রি মানে 300 কেলভিন। ওকে ওকে, কত হচ্ছে এবার ক্যালকুলেশন আমাদের করতে হবে। দেখো 2 এবং 3 কাটাকাটি করলে কত হয়, 2, এই যে 200 300, 2 আর 3 হচ্ছে, ঝামেলা শেষ। এখন এই যে এটা তো দশমিক ভাই, এটা কেমনি কি করা যায়, এটাকে করবো এরকম যে 8.2 লিখবা, 8.2 লিখলে এই যে 1 দশমিকের জন্য 1 ধরবা, বাকি 2 সংখ্যার 0 ধরবা, তাহলে কত হইতেছে 1 0 0 100, 100 কি করবে নিচে ভাগ অবস্থা থাকবে, এটা উপরে চলে যাবে, সুন্দর মতো এখানে উপরে লিখে ফেলো, শেষ। তাহলে এখানে আমি লিখতে পারছি 8.2 আর 3 আছে, আর এখানে উপরে আছে হচ্ছে 2 গুণন হচ্ছে হলো যে 56 ইন্টু হচ্ছে 100। তাহলে এখন আমরা দেখি যে কি আসতেছে, যে এখানে এই দুইটা গুণ করলে কত আসে, এই দুটো গুণ করলে আসে হচ্ছে 3 আর 24, মানে হচ্ছে 24.6 আসতেছে, আর এইখানে আসছে হচ্ছে 56 100। আমরা জানি 100 কে 24.6 দিয়ে ভাগ করলে কাছাকাছি কি আসে, 4 এর একটু বেশি ভ্যালু আসে। এখন যেহেতু
25কে 100 দিয়ে ভাগ করলে 4 আসে, যেহেতু 24.6, তাহলে 4 একটু বেশি বলতে কত 4.0, ধরো কত 4.1 ধরতে পারো, 1ও অনেক বেশি হয়ে যায়, 4.34 ধরতে পারো, এরকম কিছু একটা কাছাকাছি আসে। ধরো তুমি 4ই ধরলা, ধরো তুমি সংখ্যাটা বুঝলাম 4 ধরলাম। আচ্ছা 4 আর হচ্ছে 56 ইন্টু 4 ইন্টু 2, আচ্ছা 56 আর 2 কত হয়, গুণ করলে হয় হচ্ছে হলো 112, 112 ইন্টু 4 কত হবে 400, আর 4 12, 3 বছর 4 বার 48, মানে 448 গ্রাম আসে। কারণ আমি বললাম যে বাকি পার্ট গুণ করলে 450, 52, 56, 54 এরকম কিছু একটা আসবে। আর অপশনগুলো দেখো, 4.2 গ্রাম এটা তো হবে না, গ্রাম আরো বেশি। 4.55 কেজি এটাও হবে না, কারণ 448 450কে তুমি 1000 দিয়ে ভাগ করলে 4.545 আসে। 452 এই অপশনটাকে ভাই মনে হচ্ছে হইতে পারে, কিন্তু দেখো নিচে একটা অপশন আছে 455। দেখো এই দুটো অপশন দেখো ইচ্ছা করে সে কাছাকাছি রাখছে। এখন তোমার কাছে নাই ক্যালকুলেটর, তুমি ভাই এত ভালো দশমিকের গুণ টুন তো এত দরকার নেই, এত ভালো তুমি শিখো নাই, তাহলে তুমি কি কোনটা দেখাবা? তখন তুমি কি করবা, যখন তুমি দেখতেছো দুইটা অপশন কাছে, তখন তুমি আবার ক্যালকুলেশন করতে চলে যাবে, তুমি আবার এখানে অ্যাকুরেটলি আস্তে আস্তে সবগুলা গুণ করবে এইভাবে। ধরে 4.1 তোমার এখানে যে 100 দিয়ে তুমি ভাগ করছো 24.6কে, তুমি আবার এখানে একটা অ্যাকচুয়াল ভাগ করতে যাবা, এই ভাগ করতে গিয়ে তোমার টাইম নষ্ট হবে। টাইম কি হবে, নষ্ট হবে। দেখা যাবে এই যে 40 সেকেন্ড 35 সেকেন্ড একটা এমসিকিউ তোমার কাছে আছে, সেই এমসিকিউ তুমি সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে তোমার 3 থেকে 4 মিনিট চলে যাচ্ছে জাস্ট বিকজ অফ ভাগ করতে গিয়ে। এবং অবশেষে হয়তো তুমি অ্যান্সারটা বের করতে, এর অ্যান্সার হবে এইটা 455, অ্যান্সার হবে এটা। সো 3-4 মিনিট চলে যাওয়া মানে তুমি মোটামুটি 5-6টা এমসিকিউ সময় নষ্ট করে ফেলছো। এই 5-6টা এমসিকিউ সময় তুমি 5-6 মার্ক পাইতে পারতা, সেই 5-6 মার্ক থেকে তুমি বঞ্চিত হয়েছো, বুঝছো? আবার যদি তুমি ধরো এখানে ক্যালকুলেশন ভুল করে এইটা দাগায় দিয়ে আসলাম, সো তোমার এখানে তো গেল ওই 5-6টা এমসিকিউ গেলো, এমসিকিউ গেল। সো এইটা এই জন্য বলছি একটা টাইম কনজিউমিং ম্যাথ, এটা ক্যালকুলেশন দেখো অ্যান্সার গুলা এই দুইটা অ্যান্সার ইচ্ছা করে তারা কাছাকাছি রাখছে, যাতে করে তুমি এখানে টাইম কনজিউম করো। দ্যাটস সিম্পল। আচ্ছা পরের কোশ্চেন দেখো, এটা একটা খুব মজার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যে 1 মোল গ্লুকোজ চাইতে করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। দেখো দেখা অনেকে ভাবতে পারে ভাই গ্লুকোজ যেহেতু দিছে তাহলে C6H12O6 এটা আণবিক ভর দিয়ে করে ফেলি হবে, ব্যাপারটা এরকম না। বলছে কিন্তু জারিত করতে, অর্থাৎ C6H12O6 কে আমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিই, সে তৈরি করবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি। আর এই রিঅ্যাকশনটা অনেকের আমাদের মুখস্থ আছে, 6 অক্সিজেন 6 কার্বন ডাইঅক্সাইড 12 অনু 6 অনু পানি তৈরি করে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে শ্বসনের যে বিক্রিয়াটা, জারিত খাবার তৈরি করার ক্ষেত্রে যেটা লাগে, বায়োলজিতে মনে পড়ছো, তো এটা লাগছে। তাহলে আমি এখানে দেখতেছি আমাদের অক্সিজেন লাগছে কত 6 মোল, তাহলে আমরা জানি 1 মোলের জন্য লাগে কত হয়েছে 6 ইন্টু 22.4 লিটার, অর্থাৎ 22কে তুমি যদি 6 দিয়ে গুণ কত হইতে পারে, 22 হচ্ছে হলো 20, 120 প্লাস হচ্ছে হলো 6 দিয়ে গুণ আমার 32, 132, আর 0.4 2.4 অর্থাৎ 2.4, অর্থাৎ আমার টোটাল আসতেছে হচ্ছে হলো 134.4, 134.4। That's the answer. That's the answer. Clear? Okay. আচ্ছা পরে এমসিকিউটা দেখি, যে প্রমাণ অবস্থায় 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট, 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট, ভালো করে বুঝি ইনফরমেশনকে, 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট লঘু করতে 1 কেজি ক্যালসিয়াম কার্বনেটকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে আমি কি করতেছি HCl দিয়ে দ্রবীভূত করতেছি, তাহলে কি পাবো ভাই, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি পাবো। ওকে, আমরা অলরেডি এই ইকুয়েশনটা দেখে আসছি। তাহলে 100 গ্রাম, আমাদের কিন্তু HCl এর কোনো ঝামেলা নেই, আমাদের ঝামেলা হচ্ছে এইটা আর এইটা নিয়ে। 100 গ্রাম আণবিক ভর থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 22.4 এসটিপিতে, এটা হচ্ছে এসটিপি শর্ত অনুযায়ী এটা পাচ্ছি। ওকে, তাহলে 1 গ্রামের জন্য কত পাবো বাই 100, তাহলে 1 কেজি মানে কি 1000 গ্রাম, 1000 গ্রামের জন্য কত পাবো 1000, 10 থাকে, অর্থাৎ গুণ করলে কত হবে 224 লিটার। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার অ্যান্সার। ওকে, এই হচ্ছে সমীকরণ বিষয়ক গণনা। সো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা আমাদের নেক্সট টপিক হচ্ছে ওকে ঘনমাত্রা। আচ্ছা ভাই ঘনমাত্রা
এটাও একটা গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের জন্য, কারণ এখান থেকে প্রতি বছর দেখবা যে হাই লেভেলের প্রশ্ন আসে। এখন ঘনমাত্রা নিয়ে কম বেশি আমরা ভাই পারি, আমরা 9-10-এ পড়াশোনা করছি, তাই না? এখন 9-10 তো পড়াশোনা করছি, কিন্তু এখানে একটু অ্যাডভান্স লেভেল কিছু ঘনমাত্রার কনসেপ্ট আছে, সেগুলো একটু দেখবো, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ফার্স্টে দেখো, আমাদের যে প্রথম সূত্রটা রাখছে ঘনমাত্রা, একদম বেসিক সূত্র, যে H = W × 1000/mv। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি নর্মালিটি জিনিসটা জানি? নর্মালিটি হচ্ছে তোমার যে ঘনমাত্রা S আছে তাকে ছাড়া তুমি তুল্য সংখ্যা দিয়ে গুণ দিবা, তুল্য সংখ্যা দিয়ে গুণ দিবা, তখন দেখবা যে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার হচ্ছে নর্মালিটি। অর্থাৎ তুমি ঘনমাত্রা বের করো, তোমাকে যদি বলে কত নর্মাল দ্রবণ, মানে মোলারিটি দ্রবণ তুমি জানো, বাট কত নর্মাল দ্রবণ যখন বের করতে বলো, তখন জাস্ট সিম্পল এস বের করবা, যেটা তুল্য সংখ্যা সেটা দেখবো। তুল্য সংখ্যাটা ডিপেন্ড করবে, যদি তোমার অ্যাসিড হয় সে কয়টা H+ ছাড়তেছে, রিলিজ করতেছে, সেটা হলো তার তুল্য সংখ্যা। যদি সে ক্ষার হয় সে কয়টা OH- দান করতেছে সলিউশনে, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। ধাতুর ক্ষেত্রে তার যে তোর যে অক্সিডেশন নাম্বারটা আছে, তাই সোডিয়াম যদি ধাতু হয় গ্রুপ 1 এর ক্ষেত্রে সবাই কিন্তু +1, গ্রুপ 2 এর ক্ষেত্রে সব +2, এগুলো হচ্ছে তাদের তুল্য সংখ্যা। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা ফর্মুলা হলো আমাদের দুইটা যদি যৌগ হয়, লাইক সল্ট এবং সরি অ্যাসিড এবং বেস যদি হয়, তখন আমাদের ফর্মুলাটা আসলে S1V1 S2, যদিও এখানে তুল্য সংখ্যা একটা ব্যাপার আছে, এখানে তুল্য সংখ্যা ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সাপোজ ধরো আমি বিক্রিয়া দিলাম NaOH সাথে HCl বিক্রিয়া দিলাম, কারণ আমরা জানি ইজিলি NaCl একটা লবণ তৈরি করবে, প্লাস H2O প্রডিউস করবে। ওকে, এখন এখানে NaOH লাগতেছে 1 মোল আর H2O লাগতেছে ভাই 1 মোল, 1:1। তাহলে আমি বেসটাকে যদি B দিয়ে প্রকাশ করি, এসিডটাকে A দিয়ে প্রকাশ করি, তাহলে আমার আসতেছে SaVa = SbPb। এখন একটা জিনিস খেয়াল করো, যার যে তুল্য সংখ্যা সেটা তার সাথে গুণ হবে। মনে রাখো, তুমি এটা করতে পারো, যার যে তুল্য সংখ্যা সেটা দিয়ে গুণ, অথবা যার যে কোএফিশিয়েন্ট বা সহগ সেটাতে তার নিজেকে ভাগ, যার যে সহগ তা দিয়ে ভাগ, এটা মাথায় রাখতে হবে। সাপোজ ধরো আমি দেখলাম যে এখানে HCl আছে 1 কোএফিশিয়েন্ট, তাহলে এখানে তুমি HCl অ্যাসিডের পার্টটা তুমি 1 দিয়ে ভাগ করবা, অথবা বেজের পার্টটা তুমি 1 দিয়ে ভাগ করবা, মানে ভাগের ক্ষেত্রে, সহগের ক্ষেত্রে। বা তুল্য সংখ্যার ক্ষেত্রে তুমি আবার 1 দিয়ে গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন এটা তো ভাইয়া ইজি হয়ে গেল, বাট একটু যদি জটিলে যাই, সাপোজ আমি এখানে একটা জিনিস অ্যাড করি, তো বিক্রিয়া করলাম ধর এরকমের সাথে NaOH প্লাস H2SO4। তুমি জানো এখানে তৈরি করবে কি Na2SO4 প্লাস ভাইয়া H2O। এখন তোমাদের NaOH কয় মোল লাগছে? 2 মোল না, কারণ 1 মোল H2SO4 সমান 2 মোল NaOH এর সমান। তাহলে তোমার ফর্মুলাটা কি হবে? SaVa = SbVb। এখন তোমার সহগ কত কার সাথে আছে? NaOH এর সাথে না, জাস্ট সহগ দিয়ে তুমি ভাগ করে দিবা, আর যেহেতু H2SO4 নিচে সহগ 1 দিয়ে তুমি কি করো? ভাগ করে দিবা। এখন উল্টা যদি করো, ভাই না আমি কি বলে তুল্য সংখ্যা দিয়ে করো, তাহলে এটা তুল্য সংখ্যা বেসিক্যালি 2 ভাই, এটা তুল্য সংখ্যা 2, কারণ এরা জলীয় দ্রবণে সে 2টা H+ দান করতে পারে, প্রথমে একটা পরে আরেকটা দেয়। সো এই জন্য তুমি কি করতে পারো, জিনিসটা এরকমও লিখতে পারো ভাই, 2 × SaVa আর 1 × SbVb। দ্যাটস অল, তুমি এটাও লিখতে পারো। দেখো একই জিনিস আছে, এটা এই পাশে নিয়ে আসছো, সেম কন্টেন্ট না, সমস্যা নেই। ওকে, এছাড়া আরেকটা সূত্র আমি লিখছি দেখো এখানে, সেটা হচ্ছে ভাই যদি এরকম হয় যে না আমাদের টোটাল ঘনমাত্রা এবং টোটাল মোলারিটি বের করতে S × V, তাহলে সেক্ষেত্রে আমার সিস্টেমটা হবে এরকম, জাস্ট ইনিশিয়াল ধরো আমার 3-4টা কম্পাউন্ড মানে পাত্র আছে, যার প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ঘনমাত্রা, ডিফারেন্ট ভলিউম আছে, তখন সেক্ষেত্রে S1 × V1, S2 × V2, S3 × V2 এগুলো হবে, আর SB টোটাল হবে। এটা হচ্ছে ফর্মুলা। সো এটা একদম ইজি জিনিস। ওকে, সো আচ্ছা, এরপরে চলো যেটা রাখছি যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, শুধু গুরুত্বপূর্ণ না, এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন আসে, এবং এই কনসেপ্টটা আমাদের অনেকেরই খুব একটা ক্লিয়ার না। যদি এরকম হয় যে ঘনমাত্রা 17% থাকে, লাইক এরকম থাকে যে 5% W/V, এটা বলতে ভাই অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা বলতে বোঝায় জিনিসটা খেয়াল করো, প্রতি 100 ml দ্রবণে 5 গ্রাম
দ্রবীভূত অবস্থায় আছে, এটা বুঝায় দ্রবীভূত অবস্থায় আছে, এটা বুঝায় প্রতি 100 ml দ্রবণে 5 গ্রাম করে দ্রবীভূত অবস্থায়। যদি এরকম বলি ভাই না 5% W/W, তাহলে এটা বলতে কি বুঝায়? আমি এটা এই সেট আসতেছি, বাট আগে একটু বুঝায়নি তোমাকে। প্রতি 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রবীভূত আছে, বুঝছা? যদি এরকম না ভাই, এরকম হবে V/V, এটা বলতে বোঝায় প্রতি 100 ml দ্রবণে 5 ml দ্রবীভূত অবস্থা আছে। সিম্পল। যদি এরকম হয় ভাই না 5% বাই V/W প্রতি 100 গ্রাম, এটা বলতে বোঝায় নিচে লিখতেছি এখানে, প্রতি 100 গ্রাম দ্রবণে 5 ml দ্রবীভূত অবস্থা আছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাই এটা তো আমাদের আদর্শ জিনিস যে ভাই আমাদের ঘনমাত্রার ক্ষেত্রে W/V দিয়ে আমরা ম্যাথ সলভ করি, কিন্তু এই যে পরে যখন W/W আসছে তখন এই জিনিসটা আমাদের আদর্শ কনসেপ্ট না। জিনিসটা হচ্ছে কেন, এই জিনিসটা যখন হবে W/W, যখন দেখছো W/W থাকতেছে, যখন দেখবা যে V/V থাকতেছে, তখন V/W, তখন আমরা জিনিসটা কি করবো, কিভাবে আমরা ঘনমাত্রা বের করতে পারি? তখন ঘনমাত্রা বের করার ডিরেক্ট শর্ট ফর্মুলা আছে, দেখো যে যেটা বললাম প্রথমে যে W/V x% অফ W/V, সেক্ষেত্রে একদম বেসিক ফর্মুলা হচ্ছে 10x/m, সহজ হিসাব। আর যখনই আমার এরকম হবে যে W/W যে 5% W/W আছে, তার মানে কি প্রতি 100 গ্রাম দ্রবণে x গ্রাম দ্রবীভূত অবস্থা আছে, সেক্ষেত্রে যেহেতু আমার আদর্শ কন্টিনিউশন কি ভাই W/V, মানে V এর জায়গায় কি বসতেছে ভাই W বসতেছে, তার মানে বুঝতেছি আমার যে নতুন যে ঘনত্ব রো হলো ঘনত্ব, এই ঘনত্বটা কার হইতে হবে? দ্রবের হইতে হবে, দ্রবের ঘনত্ব হইতে হবে। কারণ আমি রিপ্লেস করছি কিসে? আমি রিপ্লেস করছি ভিতে না, ভিতে রিপ্লেস করছি না। আচ্ছা এখানে একটু মনে রাখতে হবে, এখানে আমাদের বেসিক্যালি একটা ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, এখন বেসিক্যালি আমরা রিপ্লেস করছি কাকে? ভি কে রিপ্লেস করছি। এখন তাহলে কি হচ্ছে, যখন এই ভি কে রিপ্লেস করবো তার মানে আমরা ভি এর যে ঘনত্বটা আছে সেই ঘনত্ব দিয়ে গুণ করতে, অর্থাৎ এখানে আমি যদিও দ্রব লিখছি, এর একটু ভুল, এটা হবে না, ঘনত্ব কার হবে? দ্রবণের ঘনত্ব হবে, দ্রবণের ঘনত্ব দিয়ে আমার গুণ করতে হবে, দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করতে এটা, এবং এটা পরীক্ষায় দিয়ে দিবে যে দ্রবণের ঘনত্ব হচ্ছে এত, আপেক্ষিক গুরুত্ব এত, তখন বুঝতে পারবো। আচ্ছা যখন আমি বলবো V/V, তখন আমি সেম S ইন্টু 10 ইন্টু রো প্রাইম x/m, সেম জিনিস 10x/m, কিন্তু জাস্ট একটা রো দিয়ে গুণ করছে এই জন্য, কারণ আমার কন্ডিশনটা আদর্শ কন্ডিশনের মতো না, আছে কি W জায়গায় কেসে, এখানে W জায়গায় কেসে V আছে, তার মানে এই যে ঘনত্ব দিয়ে গুণ করছি হচ্ছে দ্রবের ঘনত্ব দিয়ে তুমি গুণ করতেছো। ওকে, যখন আমার দুইটাই উল্টা যাবে, লাইক এই যে দ্রব এবং দ্রবণ দুইটাই উল্টায় গেল, তখন আমার দ্রবের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, তখনই আমি ইজিলি অ্যাকচুয়াল ঘনমাত্রার যে ফর্মুলাটা ঘনমাত্রা পেয়ে যাবো। পরীক্ষা এখান থেকে আসি হচ্ছে ঘনমাত্রার ডিটারমিনেশন, ঘনমাত্রা নির্ণয়। সো আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো বা এমসিকিউ সলভ করবো নেক্সট, তখন আমি জিনিসটা ভালো করে বুঝতে পারবো জিনিসটা কি আসতেছে। ক্লিয়ার? তো চলো ফার্স্টে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে যে কাহিনীটা কি হইতেছে। ডিউতে দেখো কোথায় আসছে কোশ্চেনটা, ডিউ 23-24 কোশ্চেন আসে, খুব রিসেন্টলি আসা একটা প্রশ্ন। কোশ্চেনটা খুব সিম্পল, দেখো 100 ml NaOH এর দ্রবণে 0.5 গ্রাম NaOH আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এ প্রকাশ করা, ppm। এখন এই জিনিসটা একটু ছোট করে বুঝে নি, ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন বলতে বোঝা হচ্ছে হলো কোন একটা সার্টেন দ্রবণকে যতটুকু নিছো তার প্রতি 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 ppm, প্রতি 10 লক্ষ বা 10⁶ ভাগের 1 ভাগকে ppm বলে। যদি আমি ppb বলি, পার্টস পার বিলিয়ন, 10⁹ ভাগের 1 ভাগকে পিপিবি বলা হয়। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তার মানে এখন ppm এর অ্যাকচুয়াল একটা একক আছে, ম্যাথটা সলভ করে জিনিসটা বুঝে, ppm এর একক হচ্ছে, ppm একটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে হলো s ইনটু m ইনটু 1000। বেসিক্যালি ppm এর একক হচ্ছে ভাই মিলিগ্রাম পার লিটার,
মিলিগ্রাম পার লিটার। এখন এই মিলিগ্রাম পার লিটারটা কিভাবে আসতেছে? এর ঘনমাত্রা থেকে আসতেছে। সাপোজ তুমি একটা জিনিসে এস বের করলা, এস এস এর এক ইউনিট হচ্ছে হলো মোল পার লিটার। এই মোল পার লিটারকে যখন তুমি তার আণবিক ভর এম দিয়ে গুণ করবা, আণবিক ভর এম দিয়ে গুণ করবা, তখন তুমি পাবা হচ্ছে ভাইয়া গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটারকে যখন তুমি 10 কিউব দিয়ে গুণ করবা, তখন তুমি পাবা কি জানো ভাইয়া? মিলিগ্রাম পার লিটার। বুঝতে পারছো কিনা? একটু আমি যদি মার্কটা করে দেই, এই পাশে ভালো করে দেখো। ওকে, দেখো এইটার নিচের একটা পার্ট আমি একটু ইরেজ করলে একটু ক্লিয়ার বুঝবা। ওকে ওকে, এই দেখো এস ইনটু হলো মোল পার লিটার। ডিরেক্টলি তুমি এখানে আণবিক ভর দিয়ে গুণ করো, যে দ্রব্যটা আছে তোমার কাছে, যৌগটা আছে, গ্রাম পার লিটার পাবো। সেই গ্রাম পার লিটারকে 10 কিউব করলে তুমি গ্রামকে কি করছো? মিলিগ্রাম করতেছো। দ্যাটস হাউ ইউ গেট এস, মানে পিপিএম। ডিরেক্টলি পিপিএম ঘনমাত্রা তুমি পেয়ে যাচ্ছ। এছাড়া তুমি দেখো এস ইনটু এম ইনটু 10 কিউব করো, ম্যাথ সলভ করতে পারতেছো। ওকে, এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। তাহলে আমাদের পিপিএম নিয়ে কোনো ঝামেলা নাই, পিপিএমটা ইজিলি বের করতে পারবো। এই ম্যাথটা সলভ করলে আমরা জিনিসটা বুঝতে পারবো, জিনিসটা হইতেছে কি। কোশ্চেনটা বলছে কি ভাইয়া, দেখো আহ আচ্ছা, ওকে, বলছে 100 ml NaOH, 100 ml এর মধ্যে ভি আছে কত ভাই? 100 ml, 100 ml NaOH, NaOH দ্রবণে NaOH আছে কত ভাইয়া? 0.5 গ্রাম। W আছে 0.5 গ্রাম। ওকে, ওই দ্রবণের ঘনমাত্রা পিপিএম কে প্রকাশ করে। এইটা এইভাবে করা যায়, তুমি ধরলা 100 ml এ NaOH আছে 0.5 গ্রাম, তাহলে 1 ml এ NaOH আছে 0.5 ইন্টু হচ্ছে হলো 5/100 ml, এরকম না? গ্রাম বাই ml। ওকে, এটা 10 টু দি পাওয়ার 6 ml এর NaOH আছে 0.5 ইন্টু 10 টু দি 6 বাই হচ্ছে হলো 100, করো কত হয়? 10 টু দি 4, 5000 ppm। ডিরেক্টলি অ্যান্সার বের হয়ে গেছে। এইভাবে না করলেও তুমি যদি ভাই গ্রাম থেকে মিলিগ্রাম করো, এমএল থেকে লিটার করো, সেম কাটাকাটি চলে যাবে। জাস্ট তুমি দেখো 10 টু দি পাওয়ার 6 দিয়ে করলেই ম্যাথ সলভ করতে পারবা ইজিলি, একদম ইজিলি। অ্যান্সার আসতেছে 5000 ml, 5000 ppm অ্যান্সার আসতেছে। এছাড়া এটা তো একটা প্রসেস গেল যে খুব ইজিলি আমরা ঐকিক করে ফেলতেছি। আরেকটা প্রসেস হচ্ছে এস বের করো। এস হচ্ছে দেখো বের করো W ইন্টু 1000 বাই হচ্ছে হলো এমভি, তাই না? ডব্লিউ কত ভাইয়া? ডব্লিউ আছে 0.5, 1000 আছে। এম কত আছে ভাইয়া? এম হচ্ছে 40, আর ভর হচ্ছে 40, আর ভি হচ্ছে কত ভাইয়া? ভি হচ্ছে হলো 100। ওকে, তাহলে কাটাকাটি যদি করো কত হয় ভাইয়া? দেখো তো একটু কাটাকাটি করলে 10 থাকে, 4 থাকে, 4কে যখন 0.5 দিয়ে ভাগ করো তো 1/8 আসে। ওকে, মোল পার লিটার আসে। এই মোল পার লিটার গ্রাম পার লিটার করো, গ্রাম পার লিটার 40 দিয়ে গুণ দাও, 5 গ্রাম পার লিটার আসে। এই 5কে তুমি কি দেবে? 1000 দিয়ে গুণ দাও, মিলিগ্রাম পার লিটার আসে, 5000 মিলিগ্রাম পার লিটার। দ্যাটস ইট। কত সহজে করে ফেলছি না? এটাও সেম এভাবে করা যায়। এছাড়া তুমি ppm ইকুয়ালস টু s ইন্টু m ইন্টু 1000 এটা দিয়ে করো ভাই, সেম সেম অ্যান্সার পাবা। সো আমার মনে হয় এখানে 3টা প্রসেস আমি তোমাকে দেখাই দিলাম কিভাবে তুমি ppm এ ম্যাথ সলভ করতে পারো। ওকে, আমি আশা করবো ppm নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। চলো পরে ম্যাথ সে বলছে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, জাহাঙ্গীরনগর টেস্ট অফিসে আসছে। ইম্পর্টেন্ট ইনফোটা দেখো, 250 ml 0.1 m H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 আছে। ভাই এখানে আমার বের করতে কত গ্রাম আর ডব্লিউ বের করতে হবে, তাই না? তাহলে আমরা জানি ঘনমাত্রা এত, ডব্লিউ আমি জানি না, 1000, এম হচ্ছে হলো 98, ভি হচ্ছে হলো 250, কত হচ্ছে? 4, তাই না? 4 এমভি। তাহলে 4 দিয়ে ভাগ দিলে কত? এটা 2, এটা হবে হলো 49, অর্থাৎ 0.1 ইন্টু 49 বাই হচ্ছে হলো 2, অর্থাৎ 49কে 0.1 দিয়ে গুণ করলে কত হইতে পারে ভাই? 4.9/2, 2.5
2.5 একটু কম, 2.45, 2.45, সিম্পল ম্যাথ। ওকে, চলো কস্টিক সোডা ভাই হচ্ছে হলো NaOH, আর কস্টিক পটাশ যদি বলে ভাই, কস্টিক পটাশ যদি বলে বানান ভুলে দিতে পারে, কস্টিক বানান ভুলে দিতে পারে, কস্টিক পটাশ যদি বলে KOH হবে, মাথায় রাখবে। কস্টিক পটাশ বলে KOH, আর কস্টিক সোডা বলে NaOH। দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম NaOH থাকলে দ্রবণের মোলারিটি কত? ভাই এটা এতবার আসছে কোশ্চেন, এটা S ইকুয়ালস টু 5 ইন্টু হচ্ছে 1000 46 প্রতি লিটারে, সেম 1000 1/8 কত? 0.125, 0.125 1/8 করো, 1 কে 8 দিয়ে ভাগ করো, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 না, 0.5, 1 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 0.25, 1 কে 1/8 দিয়ে ভাগ করলে হয় 0.125। দ্যাটস ইট। এটা মনে রাখবো আমরা, এটা একটু মনে রাখবো, ঠিক আছে? যে কি কোনটাকে ফ্র্যাকশন বলে কি হয়, এটা আমরা শর্ট ক্যালকুলেশনও শিখবো সামনে। ওকে, চলো নেক্সট টাইপ, সেটা হচ্ছে ভাই অ্যাসিড। অ্যাসিড কার টাইট্রেশন। আচ্ছা, টাইট্রেশনের টপিকটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে আসলে আমাদের ওই যে S1 V1 S2 V2 এই ফর্মুলাটা খুব ভালোভাবে কাজে দেয়। তো এটা আমরা যদি ভালো করে পড়ি, আমরা ওই যে ম্যাথসগুলো পারবো, প্লাস কিছু নির্দেশক আছে, নির্দেশকের জানতে পারছি কোন কোন pH এ নির্দেশকগুলো কাজ করতেছে। ওকে, দেখো অ্যাসিড, এখন টাইট্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে হলো আমার যে ওই যে ফর্মুলাটা যদি বলি S1 V1 S2 V2 ইন্টু A ইন্টু আর বি ইন্টু এত, তাই না? এখন এটা বেসিক্যালি তুল্য সংখ্যা, তার কি তুল্য সংখ্যা না এগুলা? তুল্য সংখ্যা তো ওকে ওকে, তুল্য সংখ্যা, তাই না? এখন তুল্য সংখ্যা বেসিক্যালি হচ্ছে হলো গুণ হয়। এখন অ্যাসিডের ক্ষেত্রে সে যতগুলা H প্লাস দান করবে, যতগুলো H প্লাস অলরেডি বললাম, যতগুলো H প্লাস দান করবে সেটা তার তুল্য সংখ্যা। ক্ষারের ক্ষেত্রে সে যতগুলো OH মাইনাস দান করবে জলীয় দ্রবণে, যতগুলো, সেটা তার তুল্য সংখ্যা। হ্যাঁ, ধাতুর ক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার। এখন এটা আরো ক্লিয়ারলি যদি বলি, তোমার যে গ্রুপ 1 বলা হয় G1, পরজনের গ্রুপ 1, যেখানে আমি আছে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো প্রত্যেকে জারণ সংখ্যা হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ প্রত্যেকের কি এক্স প্লাস না, ধাতু প্লাস 1 Na প্লাস, তাই না? লিথিয়াম প্লাস, তাহলে প্রত্যেকের হচ্ছিল তুল্য সংখ্যা 1। গ্রুপ 2 দেখো, প্রত্যেকের যেহেতু 2 অক্সিডেশনের মধ্যে তুল্য সংখ্যাও 2, এভাবে আসে। ওকে, এছাড়া ধরো যে এইভাবে আর কি, ধরো জারণ বিজারণ সংখ্যা বের করে আসতেছে বা তুল্য সংখ্যাটা আমি বের করতে আসতেছি। ক্লিয়ার? এবার দ্রবণের প্রকৃতি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট ভাই। দ্রবণের প্রকৃতি বুঝছো? দ্রবণের প্রকৃতি ভাই, এটা স্টার মার্ক দিয়ে রাখো। দ্রবণের প্রকৃতি পরীক্ষা জিরেক আসে যে নিচে দেখাও যে এই দ্রবণের প্রকৃতি কিরকম। এটা বের করার প্রসেসটা খুব সিম্পলটা এরকম যে তুমি তোমার অ্যাসিডিক যে পার্টটা, এইভাবে মার্ক করি, তোমার যে অ্যাসিডিক যে পার্টটা আছে তাকে তো বেসিক পার্ট দিয়ে ভাগ করবা, ভাগ করে তুমি যেটা পাবা, অ্যাসিডিক পার্টটাকে বেসিক পার্ট দিয়ে ভাগ করে যেটা পাবো, যদি একের বেশি পেলা, তাহলে তুমি সেটা পাবো হলো অ্যাসিডিক বা অম্লীয়। দ্রবণের প্রকৃতি অ্যাসিডিক বা অম্লীয়, ঠিক আছে? যদি একের কম পাও তাহলে পাবো হচ্ছে ক্ষারীয়, আর যদি ভাই না আমি সমান সমান পাচ্ছি তাহলে পাবো হচ্ছে নিরপেক্ষ। ক্লিয়ার? সামেশন অফ বেসিক্যালি এরকম হয়, ধরো আমি বলো একটা পাত্রে আমার, ধরো একটা পাত্রে 5 ml 0.1 m HCl প্লাস হচ্ছে হলো 10 ml 0.2 m NaOH দ্রবীভূত অবস্থা, জিনিসটা বুঝো। তাহলে দ্রবণের প্রকৃতি কিরকম হবে? আগে অ্যাসিডটা লিখবা, সামেশন অফ V1S1 মাইনাস সামেশন অফ V2S2, আণবিক ভর বা এ তুল্য সংখ্যা সহ, বা এ হচ্ছে টোটাল ভলিউম। ওকে, এখন তুমি যদি এখানে পজিটিভ কিছু পাও তাহলে এটাকে লগাই তুমি ডিরেক্টলি বসাবা, মাইনাস লগ অফ H প্লাস, H প্লাসে কোনো মাত্রা বের হবে। পজিটিভ যদি হয় তাহলে পিএইচ বের হবে, নেগেটিভ যদি হয় OH মাইনাসে বসাই দিবা, তাহলে POH বের হবে। তাহলে তুমি কি পাচ্ছ? পজিটিভ হলে তুমি কি পাচ্ছ? পিএইচ পাচ্ছ, নেগেটিভ হলে তুমি POH ভ্যালু পাবা, জাস্ট লগাই তুমি বসা দাও, তাই সেম জিনিস, সিম্পল জিনিস, এটাই বুঝাইছি। ক্লিয়ার? ওকে,
চলো নির্দেশকের ব্যাপারটা ফ্রি। নির্দেশক জিনিসটা হচ্ছে তোমার একটা দ্রবণে, একটা দ্রবণে মিশ্রণ তোমার একটা আননোন কম্পাউন্ড আছে, একটা নোন কম্পাউন্ড আছে। এখন এই আননোন কম্পাউন্ডের মিক্স করার পরে ধরো অ্যাসিড এবং বেস তুমি মিক্স করতেছো, নির্দেশক অনেক রকম আছে, অ্যাসিড এবং বেস মিক্স করতেছো, অ্যাসিড প্লাস বেস বা ক্ষার মিক্স করতেছো। এখন মিক্স করার ফলে একটা সার্টেন পয়েন্টে তো সে একটা কি বলে, সে নিরপেক্ষ অবস্থা তো যাবেই সার্টেন পয়েন্টে। ওই পয়েন্টটাই নির্দেশ করা হচ্ছে নির্দেশক কালার চেঞ্জের মাধ্যমে। নির্দেশক ওই সার্টেন পয়েন্টে, যে পয়েন্টে গিয়ে আমার অ্যাসিডটা ফুললি প্রশমিত, অ্যাসিড এবং বেস ফুললি প্রশমিত হয়ে যাচ্ছে, ওই পয়েন্টটা হচ্ছে তার নির্দেশ করাকে বলা হয় নির্দেশকের কাজ। সে কালার চেঞ্জের মাধ্যমে সে ওই কি করতেছে, নির্দেশ করতেছে যে হ্যাঁ ভাই আমার এটা নিউট্রালাইজ হয়ে গেছে, আমার যৌগটা বা আমার এই জৈলদ্রব্য এই মিক্সচারটা নিউট্রালাইজ হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশক হচ্ছে ফেনোলফথেলিন, যেটা আমরা ক্ষারের ক্ষেত্রে ইউজ করি। মানে ধরো সলিউশনে যে ক্ষারীয় হয়, ক্ষারীয় সলিউশনের ক্ষেত্রে, ক্ষারীয় সলিউশনের ক্ষেত্রে সেক্ষেত্রে যেমন পিএইচ এর রেঞ্জ হয় 8.3 থেকে 10.3 এর মধ্যে। ওকে, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবং এটা কালার হচ্ছে হলো বেগুনি টাইপ। মিথাইল অরেঞ্জ, এটা অ্যাসিডিক কন্ডিশন ইউজ করি আমরা। এটা রেঞ্জ হচ্ছে হলো 4.5 থেকে 6.3 এই রেঞ্জের মধ্যে থাকে, আই গেস, আমি ভুল না। ওকে, মিথাইল রেড হচ্ছে হলো অ্যাসিডিক কন্ডিশনে লাগে 3.1 থেকে 4.4 এর মধ্যে থাকে, ঠিক আছে। আর রিটমাসটা এখন নিউট্রাল পজিশন 6 থেকে 8 এই রেঞ্জে থাকে। সো এগুলো মাথায় রাখলে আমাদের হয়ে যাচ্ছে। এগুলো আসলে কি কি কালার দেয়, আর ধরো যে কোন রেঞ্জে সে শো করতেছে, কোন কন্ডিশনে সে কালার চেঞ্জ করে, এগুলো একটু মাথায় রাখলে হয়ে যাবে। এছাড়া আমি এইটার একটা ক্লাস আছে আমার কাছে, আমার ডিটেলস একটা ক্লাস নিয়েছিলাম টাইট্রেশনের পিএইচ গ্রাফের সাথে। পিএইচ গ্রাফ ওই গ্রাফের ক্লাসটা লিংক আমি তোমাকে দিয়ে দিব কমেন্টে দিয়ে দিব, কমেন্ট প্লাস ডেসক্রিপশনে, যাতে করে তোমার ওই ক্লাসটা করে টাইট্রেশন নিয়ে যত ঝামেলা আছে তুমি সব ঝামেলা ক্লিয়ার করতে পারো। এখানে জাস্ট অ্যাডমিশন যেহেতু ক্লাস হচ্ছে, আমাদের যতটুকু দরকার ততটুকু পড়াচ্ছি, বাট তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার করা লাগে, ভাই না ভাই আমার একটা কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে, ভাই কিভাবে আসলে চেঞ্জ হচ্ছে, কেন আসলে এটা ক্ষারীয় কন্ডিশনে কাজ করে, কেন এটা অ্যাসিডিক কন্ডিশনে কাজ করে, কেন ভাই এটা বেসিক কন্ডিশনে কাজ করতেছে, কেন এই রেঞ্জেই সে কেন আসলে ভাই আমাদের কি বলে এটা কালার চেঞ্জ করে, কেন অন্য রেঞ্জে হইলো না, এই প্রত্যেকটা জিনিস ওই ক্লাস লিঙ্কে জাস্ট 20-25 মিনিটের ক্লাস সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া আছে। ওই ক্লাসটা করো, তুমি ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো ম্যাথ সলভ দিই। বলছে যে 100 ml, এটা একটা ডিউতে আসার প্রশ্ন, ভালো করে দেখো। 100 ml 0.2 m Na2CO3 জল দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের HCl প্রয়োজন হবে? 0.1 m, মানে আমার কাছে ভাই HCl এর ভিটা ছাড়া বাকি সব আছে, এটাই চাইছে আমার কোশ্চেনে। S1 V1, সরি, আগে রিঅ্যাকশনটা যদি তুই একটু ভাবো তাহলে জিনিসটা বুঝে যাবা। Na2CO3 যখন HCl এর সাথে বিক্রিয়া করতেছে 2HCl লাগতেছে, আর কিচ্ছু লাগবে না, আমার রিঅ্যাকশন কমপ্লিট করা দরকার, 2HCl লাগতেছে। ইট মিনস আমার S1 V1 বাই 2 S2 V2 বাই 1, কারণ এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস, সহগটা 2 দিয়ে ভাগ করছে। V1 টা বের করতে হবে, V2 কত আছে 100, S2 হচ্ছে 0.2 ইন্টু 2 বাই 1, কত হচ্ছে এটা হচ্ছে 20 ইন্টু 2 40 ml, 40 ml। কোথাও কি ভুল করেছি? আচ্ছা 0.4, আচ্ছা 0.4 আছে, ইয়েস, এই যে 0.4 আছে, 0.4, ঠিক আছে। তাহলে 40 জিনিসটা কি আছে, 20 ইন্টু 2 40 বাই হচ্ছে 0.4, তাহলে আস্তে আস্তে কত 40 বাই 4 ইন্টু 10, 10, 100 ml, 100 ml প্রয়োজন। প্রশমিত করতে কত আয়তনে HCl প্রয়োজন? 100 ml, 100 ml প্রয়োজন। ক্লিয়ার? এটা বুঝতে পারছি আমরা, খুব ইজি সিম্পল ম্যাথ দিছে, ঝামেলা নেই কোনো। ওকে ওকে, আচ্ছা প্রশমিত করতে, আচ্ছা গেল। ওকে, একটি
1 m সোডিয়াম হাইড্রোক্সাইডের জৈল দ্রবণের 100 ml কে সম্পূর্ণরূপে নিরপেক্ষ করতে কত আয়তনের 0.5 m অক্সালিক অ্যাসিডের প্রয়োজন? কারণ অনেকে আমরা অক্সালিক অ্যাসিডটা জানি না ভাই। অক্সালিক অ্যাসিড সময় জানি, অক্সালিক অ্যাসিড হচ্ছে H2CO4, H2CO4, ঠিক আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। ওকে, আর লাগছে সোডিয়াম হাইড্রোক্সাইড কি NaOH। এখন আমরা জানি NaOH যখন H2C2 অবশ্যই বিক্রিয়া করবে, সে 2 অণু NaOH লাগবে, আর কিচ্ছু লাগবে না, কারণ সে দুইটা H+ রিলিজ করে, দুইটা H+ সে রিলিজ করে, আর কিচ্ছু জানা লাগবে না। ম্যাথ সলভ, ম্যাথ সলভ। S1 V1 by 1 S2 V2 by 2, এটা হচ্ছে বেজের জন্য ক্ষার, এটা হচ্ছে অ্যাসিডের জন্য। বাকিটা তুমি ইজিলি ভ্যালু বসে দাও, ম্যাথ সলভ হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, একদম ইজি ম্যাথ। ক্লিয়ার? ওকে, বলছে যোগে আয়রনের জারণ মান নির্ণয় করো। ভাই এটাও তো একটা ডিউতে 23 পেজ, ডিউ 23 পেজের কেমিস্ট্রি কোশ্চেনটা আমার কাছে ইজি লাগতেছে আসলে, যে 23 কোশ্চেনগুলো একটু ইজি আসছে। জারণ সংখ্যা বের করতে, জারণ সংখ্যা বের করতে ইজি। NH4 এটার জারণ সংখ্যা কিন্তু +1 মনে রাখতে হবে, কারণ NH4 +1 হিসেবে থাকে। আয়রনটা বের করতে বলছে, এটা x ধরলাম, সাইন হচ্ছে -1, ঠিক আছে। তাহলে 1 × 3 + x + -1 × 6 = 0, ঠিক আছে। তাহলে x হচ্ছে হলো -6 + 3 = 0। তাহলে x কত আসতেছে? -3 + 3 + 3, দ্যাটস ইট। দেখছো কত ইজি ম্যাথ দিছে, কত ইজি একটা কোশ্চেন দিছে, আসলে ম্যাথও না এটা আসলে। আচ্ছা, জারণ বিজারণ, জারণ বিজারণের মেইন পার্টটা হইতেছে এখানে, জারণ হচ্ছে কি ভাই? ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ হচ্ছে ভাই ইলেকট্রন গ্রহণ। সো যখন আমি জারণ বিজারণ করবো, এখানে আমার এই কনসেপ্টটাই কাজ করতেছে। আচ্ছা, এখানে আমার সেম কনসেপ্ট, এই কনসেপ্টে কাজ করতেছে, ইলেকট্রন ছাড়ন আর ইলেকট্রন গ্রহণের কনসেপ্টে কাজ করতেছে। এখন এইখানে অনেক ছক আছে, আমাদের বইয়ে দেখবা, বইয়ে ছক আছে, মানে কে জারণ হিসেবে কাজ করতেছে, কে বিজারণ হিসেবে কাজ করতেছে। তো ওইটার ডিটেলসে আমি যাব না, সেম কথাই বলবো। এখানে একটা ছোট একটা ক্লাস লিঙ্ক থাকবে আমাদের জারণ বিজারণের, ডিটেলস ক্লাস লিঙ্ক, জাস্ট 30 মিনিটসের একটা ক্লাস হবে, যেখানে জারণ বিজারণ অদ্যপান্ত আমি বুঝাই দেবো। বাট এখানে আমি বুঝাবো, এখানে আমি বুঝাবো, বাট জিনিসটা মনে রাখো যে কিভাবে আমরা জারণ বিজারণটা করবো, এটা দেখাই দিচ্ছি আমরা। দেখো, K2Cr2O7 বেসিক্যালি এখানে একটা তীব্র জারক হিসেবে কাজ করতেছে, তীব্র জারক হিসেবে কাজ করতেছে, তীব্র জারক। আমি যেটা বললাম যে জারণ বিজারণের ইন্ডিভিজুয়াল ক্লাস আমি লিঙ্ক দিয়ে দিব, ওই ক্লাসটা করলে আছে জারণ বিজারণ নিয়ে কারো একটা সিঙ্গেল কোনো প্রবলেম থাকবে না, একটা সিঙ্গেল কোনো প্রবলেম থাকবে না। বাট যদিও সবকিছু মানে ম্যাথ টেস্ট সহ দেখানো হয়েছে, বাট এখানে আমি আরেকটু ভালো করে মানে বুঝাবো, বাট এত ডিটেলসটা না। দেখো, K2Cr2O7 হচ্ছে জারক হিসেবে কাজ করে, তীব্র জারক হিসেবে কাজ করে। ওকে, আর অ্যাসিডিক কন্ডিশনে কাজটা হচ্ছে। আর আয়রনটা এখানে কাজ করছে বিজারক হিসেবে, বিজারক হিসেবে। কি হিসেবে? বিজারক হিসেবে। ওকে, যখন এটা বিজারক হিসেবে কাজ, তার মানে কি এটা কি জারণ হচ্ছে? সো ফার্স্টে আমি জারণের কাজটা করি ভাই। জারণের কাজটা কি হবে? জারণ এখানে দেখো, এফ এখানে কি 2+ না, তাহলে এফ 2+ থেকে সর্বোচ্চ কি হইতে পারে? সে একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হইতে পারে, আর কিছু হইতে পারে না। কিন্তু Fe2+, সে একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হইতে পারে, সে আর কিছু হইতে পারবে না, তার একটা ইলেকট্রন ঝামেলা শেষ। এবার আসলে বিজারণে, বিজারণে কি হইতেছে? যেহেতু আমি বলবো এটা তীব্র জারক, মানে এটা বিজারণ হচ্ছে, মানে জারকের কি হয় আমরা জানি ভাইয়া, আমাদের জারকের বিজারণ হয়, আর বিজারকের জারণ হয়, ঠিক আছে। এখন এটা কি হচ্ছে ভাই? বিজারণ হচ্ছে। কারণ একটা জিনিস মনে রাখতে ভাইয়া, এই যে আয়নটা দেখছো পটাশিয়াম, এটা হচ্ছে ভাই দর্শক আয়ন। কি ভাইয়া? দর্শক আয়ন, দর্শক আয়ন। ওকে, দর্শক আয়ন এটা। ওকে, তেমনি ভাবে সালফেটও এখানে একটা দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে। এটা কোনো কাজ নেই আসলে, এটা সামনে জাস্ট বসে যায়, এটা কোনো কাজই নেই। এখানে কাজ করতে বেসিক্যালি H2 মানে H+ আয়ন, H+ আয়নটা কাজ করতেছে Fe, আর হচ্ছে এই যে ক্রোমিয়াম, যেটা ক্রোমেট,
ডাইক্রোমেটটা কাজ করতেছে। সো আমরা একটু দেখি ভাই ডাইক্রোমেটটা কেমনে কি করতেছে। এখানে ডাইক্রোমেটটা কি Cr2O7 2-, তাই না? তাই তো। এখন যখন এই ডাইক্রোমেটটা বিজারণে বা তীব্র জারক হিসেবে কাজ করতেছে, সে 6টা ইলেকট্রন গ্রহণ করে। এটা কিন্তু ফিক্সড, 6টা ইলেকট্রন সে গ্রহণ করে। অ্যাসিডিক কন্ডিশনে 6টা ইলেকট্রন গ্রহণ করে সে। 6টা ইলেকট্রন গ্রহণ করে, একটু জায়গা রাখি, একটা জিনিস লিখতে হবে। 6টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্রোমিয়াম 3+ তৈরি করতেছে। কারণ এখানে বেসিক্যালি ক্রোমিয়ামে জানার সময় কত জানো? ক্রোমিয়াম এখানে 6+। কিভাবে ভাইয়া? কারণ অক্সিজেন কয়টা? 7টা আছে, 7 দুগুণে 14 মানে -14, প্লাস হচ্ছে হলো 2 × x = -2, তাহলে 2x = হচ্ছে হলো +12, তাহলে x = +6 না? তাহলে এই যে ক্রোমিয়াম হচ্ছে কত ভাই? +6। আমি কিন্তু এটা দেখাই দিলাম +6। ওকে ওকে, +6 এখানে। সেখান থেকে সে বেসিক্যালি হইতেছে ভাই কি জানো? সে +3 হচ্ছে, মানে সে কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে? সে প্রতিটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে 2টা ক্রোমিয়াম কত হবে? 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে না? 6টা ইলেকট্রন গ্রহণ করে সেরকম +6 থেকে +3+ হচ্ছে। ওকে, এবার ব্যাপারটা বুঝো, 7টা অক্সিজেন আছে। 7টা যখন অক্সিজেন থাকে বুঝবা এখানে তোমার H+ সে কাজ করতে হবে 14টা H+ নিয়ে। 14টা, 7টা অক্সিজেন থাকে না, অক্সিজেন দিয়ে বেসিক্যালি আমার এখানে পানি এবং অ্যাসিডের ব্যাপারটা কাউন্ট হয়ে যায়। 7টা অক্সিজেন মিন্স এখানে হচ্ছে হলো আমার 14টা H+ কি করছে? গ্রহণ করছে। এই 14টা H+ গ্রহণ কি হচ্ছে? 7 অণু পানি তৈরি করছে। ঝামেলা শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমার জার্মান বিজন কমপ্লিট হয়ে গেছে। এখন জার্মান বিজন তো কমপ্লিট। সমতাকরণ যদি করে দিই, সমতাকরণ করলে কি হবে জিনিসটা বুঝো। সমতাকরণ যদি করি আমরা, এখানে আছে ভাই 6+, এখানে আছে একটা এরকম মতো ছাড়ছে, সমতাকরণ তো হইল না। তাহলে এখানে আমার 6 দিয়ে গুণ করতে হবে, এখানে আমার 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার ম্যাথ 6টা ইলেকট্রন আদান প্রদান পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এখন জাস্ট তুমি ওকে, তাহলে জিনিসটা কি হবে দেখো, সমতাকরণ করলে 6Fe2+ প্লাস Cr2O7 2- প্লাস 14H+, 6 মানে এটা 6 দিয়ে গুণ করা মানে কি? এটাও তো 6 দিয়ে গুণ করা, তাই না? 6Fe3+ 2Cr3+ প্লাস 7H2O। ক্লিয়ার? এখন এটার টোটাল রিঅ্যাকশনটা আমি জাস্ট এখানে লিখে দিব। টোটাল রিঅ্যাকশনটা আমি এখানে একটু লিখে দেবো সুন্দরভাবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। টোটাল রিঅ্যাকশনটা লিখে দিই। তাহলে কি হইতেছে আমার এখানে? 6Fe3+ হচ্ছে, তাহলে Fe3+, Fe3 কাছে যা একটা দর্শকগণ সালফেটের সাথে যুক্ত হচ্ছে না? কারণ Fe যেহেতু 3+, তাহলে কয়টা Fe লাগবে ভাই? 2টা Fe যদি নাও +6 হচ্ছে, আর এখানে যদি 3টা নাও যেহেতু 2- এটা, তখন Fe2SO4 3 হয়ে যাচ্ছে। Fe2SO4 3, মানে Fe2 6টা আছে, এখানে 2টা অলরেডি ইউজ করেছে, তাহলে আরো 3টা দিয়ে আমার এখানে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার বুঝো জিনিসটা, Fe3+। এখন আমি তো ভাই এভাবে তৈরি করতে পারবো যে FeSO4, এখানে FeSO4 মানে কি? Fe2+, এখানে SO4 2-, এটা তো হইতো না, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে এখানে Fe3+ আছে। সো Fe3+ তখনই যুক্ত হবে যে Fe2SO4 3 করলে এখানে -6, এখানে +6, এই কন্ডিশনটা এখানে কাজ করে তখন। ঠিক আছে, এই জন্য আমি Fe2SO4 3 ইউজ করছি, কিন্তু Fe2 2টা, মানে কিন্তু আমার এখানে Fe3+ 6টা আছে, তাই 3টা, 3 দুগুণে 6 হয়ে গেল। ডান। তারপর আমি নিয়ে হচ্ছে হলো যে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামও 3+, তো ক্রোমিয়াম 2SO4 3 শেষ। এখন ক্রোমিয়াম যদি 2টা আছে, 2টা ইউজ করে ফেলছে, ঝামেলা শেষ। ওকে, 7H2O, ঝামেলা শেষ। ওকে, এবার আসো দর্শকগণ, পটাশিয়াম রয়ে গেছে। পটাশিয়াম কি? পটাশিয়াম K2SO4, পটাশিয়াম সালফেট। ওকে, তো এবার তুমি ক্যালকুলেট করে দেখো, একদম সব মিলে গেছে তোমার। প্রত্যেকটা জিনিস যা যা ইউজ করছো প্রত্যেকটা জিনিস তোমার মিলে গেছে। এইভাবে তোমার জার্মান বিজারণটা তুমি বিক্রিয়া সম্পন্ন করতে পারো। এবার যদি তুমি এটা বুঝতে পারো, এবার নেক্সট রিঅ্যাকশনে আমি তোমাকে একদম ডিরেক্টলি মানে তোমার বলে একটা লাইনের মাধ্যমে কিভাবে জার্মান বিজারণে আয়ন সমতাকরণ করা যায়
জারণ বিজনে আয়ন সমত করবো এক লাইনে, সেটা শিখাবো, এক লাইনে শিখাবো। দেখো যখন আমি KMnO4 কে একটা তীব্র চারক অ্যাসিডিক কন্ডিশন নিয়ে আসবো H2SO, তখন সে Mn2+ থেকে সে ডিরেক্টলি কি হবে জানো, Mn সরি 2+ থেকে না, Mn2+ থেকে না, এখানে Mn2+ -8 + 1 নো, Mn7+ থেকে -8 + 1 -7 আর এখানে +7, Mn+7 থেকে Mn2+ যখন একটা অ্যাসিডিক কন্ডিশন Mn2+ এ প্রডিউস করে। ওকে, তারপর হচ্ছে হলো তোমার আয়রন 2+ থেকে সে জারিত হয়ে আয়রন 3+ এ প্রডিউস করে। ক্লিয়ার? ওকে, এরপর যতগুলো অক্সিজেন আছে MnO4- থেকে, যতগুলো অক্সিজেন আছে ততগুলো সে পানি তৈরি করবে, লাইক 4H2O, ততগুলা তার তার ডাবল কি লাগবে, তার H+ লাগবে, তার ডাবল H+ লাগবে, কিন্তু এখানে ডাবল করলে কি হবে 4, যেহেতু 8টা H+ আছে 4 দুগুণে 8, H2SO4 লাগতেছে। ক্লিয়ার? এটা 4টা H2SO4 লাগতেছে। ওকে ওকে, এখন যেহেতু আমার জিনিসটা সমতাকরণ হয় নাই, কেন সমতাকরণ হয় জিনিসটা বুঝাই। তোমার এখানে Mn4 কয়টা ইলেকট্রন আদান প্রদান করছে ভাই, 5টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। ওকে, 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর এই Fe2+ কি করবে, সে একটা ইলেকট্রন জাস্ট ত্যাগ করতেছে। ওকে, কিন্তু আমার তো 5টা ইলেকট্রন সমতাকরণ করা লাগবে, তাহলে এখানে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে বুঝবো হ্যাঁ 5, এখানে বুঝবো হ্যাঁ 5। ক্লিয়ার? বুঝে গেছে? এই যদি হয়, আর বাকি তো H2SO4 যেটা আছে সে সমতাকরণ হয়ে গেল, এই যে 4H2 আছে, দ্যাটস ইট, সমতাকরণ হয়ে গেছে। এখন তুমি যে অ্যাকচুয়াল রিঅ্যাকশন লিখতে চাও, তোমার জিনিসটা এরকম আসবে, MnSO4 K2SO4, দর্শকান যেহেতু K পটাশিয়াম আছে, K2SO4 Fe3+ যেহেতু Fe2SO4 হোল 3, যেহেতু 5টা বলছে 5/2, কারণ অনলি 2টা আছে, 5 দুগুণে 10 আর 2 দিয়ে ভাগ করলে 5টা হচ্ছে, 4H2। ডান, অ্যাবসলিউটলি ডান, আর কিছু লাগতেছে না। আচ্ছা, যদি K2SO4 লিখি তাহলে 2 দিয়ে গুণ হচ্ছে, তার এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 2টা পটাশিয়াম যদি লাগে, ওকে, তা তোমার এখানে ধরো এখানে এই 4 এর জায়গায় তোমার 8 হয়ে যাবে, হলো 8। ওয়েট ওয়েট, ওকে, ওই জায়গায় হ্যাঁ 8 হয়ে যাবে, ধরো 8 হয়ে যাবে। সো এই হলো, তুমি এইভাবে তুমি সমতাকরণ করতে পারো, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? এইভাবে তুমি ধরো মেন সমতাকরণ করলা, বা এইভাবে আরো সহজ করে তোমাকে যদি বুঝাই দিই জিনিসটা, তুমি আয়ন হিসেবে করতে পারো, লাইক এখানে MnO4- প্লাস হচ্ছে হলো Fe2+, এভাবে করলেও একদম আরো সহজ করে তুমি করে ফেলতে পারবা, কোনো ঝামেলা ছাড়া, একদম কুইকলি এভাবে তুমি লিখে দিতে পারো। তোমার এখানে 8H+ লাগতেছে, 5Fe লাগতেছে, দ্যাটস ইট। ওকে, এই হলো সিম্পল কাজ। আচ্ছা, চলো কিছু কোশ্চেন সলভ করি। অম্লীয় K2Cr2O7 এর Cr2O7 2- এর ক্রোমিয়াম পরমাণু জারণ সংখ্যা, এটা আসলে বলার কিছু আছে, অলরেডি দেখাইছি যে 6+, সো 6+, ইজি ইজি কোশ্চেন দিচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, খুবই খুবই সহজ একটা কোশ্চেন দিয়ে রাখছে। ওকে, পড়তে যাই। আচ্ছা, এই রিটার্নটা আসছে বিগত বছরে রাজশাহী ইউনিভার্সিটি, দেখলাম রিটার্নটা আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে নিম্নের সমীকরণটি সমতাকরণ করে দেখাও। ওকে, এখানে দেখো সিস্টেম দেখো, Mn2+ থেকে MnO4- হচ্ছে, অর্থাৎ এখানে Mn4- বলতে বোঝাচ্ছে হলো এখানে হচ্ছে অক্সিজেন কত -8, আর এখানে হচ্ছে প্লাস, ধরো আমি ধরলাম x ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়ালস কত আসছে, +7 আসতেছে না ভাইয়া, +7 আসছে, মানে এখানে আমার Mn কি হচ্ছে ভাই, +7 হচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রন আদান প্রদান করছে কয়টা, সে 5টা ইলেকট্রন ত্যাগ করতেছে, 5টা ইলেকট্রন ছাড়তেছে, মানে তার জারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে। ওকে, সেটা বুঝছো, 5টা ইলেকট্রন ত্যাগ করছে, মানে জারণে ইলেকট্রনটা হচ্ছে, এই যে প্রসেসটা হচ্ছে। এখন জারণে যদি হয় তার মানে অবশ্যই আমরা দেখছিলাম যে বিজারণে পানি প্রডিউস হচ্ছিল H+ থেকে, তার মানে এখানে রিঅ্যাকশনটা এরকম হবে। আবার দেখো এইটা দেখো লেড এখানে কি +4 না, এখান থেকে হচ্ছিল এখানে -4, তাহলে লেড এখানে +4 থেকে কি হচ্ছে ভাই,
+2 হচ্ছে, মানে এখানে সে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। এটা কি বিজারণে কাজ হচ্ছে না? বিজারণে কি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে, তাই না? সো এবার একটু দেখি জিনিসটা কি হয়েছে, তাহলে H প্লাসের ব্যাপারটা আমরা জিনিসটা বুঝতে পারবো। যে জারণে জিনিসটা হচ্ছে এরকম যে Mn2+ যে আছে সে যখন 5টা ইলেকট্রন ছাড়তেছে এবং কি পানির সাথে বিক্রিয়া করতেছে, পানির সাথে 4 অণু ধরো, যেহেতু আমরা বলি যে একটা জিনিসটা খেয়াল করো, উল্টা ভাইস ভার্সা জিনিসটা খেয়াল করো, Mn উপর মাইনাস হচ্ছে, আমি পানির হিসাবটা আনলামই না, ধর পানি হিসাব নাই এখানে ভাই, কোনো পানি হিসাব নেই, সেখান থেকে সে কি করতেছে Mn উপর মাইনাস হচ্ছে। Mn উপর মাইনাস হলে অক্সিজেন কোত্থেকে পাইলো? পাইতো না অক্সিজেন, কোত্থেকে আসবে? অবশ্যই পানি থেকে আসতো অক্সিজেনটা। তারপরে এখানে রিয়াকশন করতে হবে, তা কার থেকে? পানির সাথে একটা রিয়াকশন করতে হবে। এখন 4টা অক্সিজেন মানে কি? আমরা উল্টে ওই যেখানে বললাম যে বিজারণের ক্ষেত্রে যখন 4টা অক্সিজেন থাকবে, তার মানে সে কয়টা H প্লাস বা কয়টা অণু পানি তৈরি করবে? 4 অণু পানি তৈরি করবে। জিনিসটা উল্টা রিয়াকশন হচ্ছে, 4 অণু পানি তৈরি করতেছে। আর 4 অণু পানি করতে গেলে তার এসিড লাগবে কয়টা ভাই? 8H প্লাস এসিড লাগবে, 8H প্লাস এসিড লাগবে। ক্লিয়ার? ওকে। আর বিজারণের ক্ষেত্রে এরকম হবে জিনিসটা, বিজারণের ক্ষেত্রে জিনিসটা এরকম হবে যে PbO2 আছে না, সে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছি Pb2+ হচ্ছে, তাই তো? Pb2+ হচ্ছে। ওকে, এখন Pb2+ থেকে জিনিসটা বুঝো, Pb2 এখন অক্সিজেন তো আছে, অক্সিজেনটা কই যাবে? সে পানি তৈরি করতে হবে, কারণ অক্সিজেন তো আলাদা আছে, তার মানে অবশ্যই এখান থেকে কিছু একটা পানি তৈরি করতে, পানি তৈরি করতে কি লাগবে? তার H+ লাগবে। এই যে H+ সে রিঅ্যাক্ট করতেছে। এখানে দেখো, যেহেতু আমার দেখতেছি যে H+ লাগবে, কারণ আমার PbO2 থেকে Pb2+ হচ্ছে, তার মানে অক্সিজেনটাকে অবশ্যই সে পানি টানি কিছু একটা করবে কারোর সাথে গিয়ে, সেটা কার সাথে পসিবল? H+ এর সাথেই তো পসিবল। কারণ কয়টা H+ হবে ভাই? H+ বেসিক্যালি আমাদের এখানে লাগবে হচ্ছে হলো 4টা H+ লাগবে, কারণ 4টা H+ যদি নিয়ে আসি তখন আমি ইউজ করতে পারবো হলো H2O, 2H2, কারণ দুইটা অক্সিজেন আর 4টা H+ হলে সে 2 অণু পানি তৈরি করতে পারছে। এখন আমাদের কিভাবে সমতকরণ হইছে একটু ভালো করে দেখি তো। এখানে বেসিক্যালি দেখো ইলেকট্রন আছে কয়টা ভাই? 2টা, আর এখানে 5টা ইলেকট্রন সে ত্যাগ করছে, 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, মানে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তখনই আমাদের অ্যাকচুয়ালি সমতকরণ সেটা হয়ে যাবে। ওয়েট, অ্যাকচুয়ালি সমতকরণ সেটা হয়ে যাবে। তো আমরা এখানে লিখছি কি তাহলে? অ্যাকচুয়াল অ্যান্সার আছে 2Mn2+, তারপর হলো কত 5 PbO2 প্লাস হচ্ছে হলো, দেখো আগে যদি আমি H+ কাউন্টটা করি, 5 4 5 20, 20টা H+ এখানে, 8 দুগুণে 16টা H+, 16টা H+ মানে এই পাশে -16 আর +20, অর্থাৎ +4H+ থাকতেছে আমার এক্সট্রা। 4 দুগুণে 8, 8টা H2 পানি লাগছে, আর এখানে হলো 10টা পানি লাগছে, 8টাই বসে নাও মাইনাস করো, তাহলে কি হচ্ছে? সে 2 অণু পানি তৈরি করছে, অর্থাৎ -8 + 10, 2 অণু পানি তৈরি করছে। এখানে তৈরি করছে হচ্ছে হলো 5MnO4 মাইনাস প্লাস হচ্ছে হলো, সরি 5 না 2 হবে, এটা 2 2 যে 2 দিয়ে গুণ 2MnO4 মাইনাস 5 দুগুণে 5 Pb2+, শেষ। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সমানুতা। এখন এখানে ট্রিক্সটা কি করছে ভাই দেখছো? এখানে ট্রিক্সটা একটু খেয়াল করো। বেসিক্যালি আমরা সবসময় জানি যে Mn2+ এর যদি অ্যাসিডিক হয়, সে জারিত হয়ে সে কি করে, সে এই যে এইটা থেকে সে কি করে, 5টা ইলেকট্রন সে গ্রহণ করে সে Mn2+ পানি তৈরি করতেছে। জাস্ট এই পাশে নিয়ে আসো। এখন এটাকে উল্টা করে দিয়েছে যে Mn2+ থেকে MnO4 মাইনাস তৈরি করতেছে, তাহলে কি হবে? যে 5টা ইলেকট্রন ত্যাগ করতেছে, পানি তৈরি করতেছে, পানির সাথে বিক্রিয়া করছে, H+ তৈরি করতেছে। সহজ হিসাব। PbO2 কি হচ্ছে ভাই? PbO2 থেকে Pb2+ হচ্ছে, সেম কাহিনী উল্টা হচ্ছে। PbO2 থেকে কি হবে? Pb2+ হলে কি হবে? দুইটা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হচ্ছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ছাড়বে, অক্সিজেন থেকে কার সাথে তৈরি করবে? বিক্রিয়া করবে, অবশ্যই পানি। H+ এর বিক্রিয়া সে পানি তৈরি করবে, সে H+ এর বিক্রিয়া করছে, পানি তৈরি করছে। কতটা H+? দুইটার জন্য কি অবশ্যই 4 অণু লাগবে, যে 4 অণু হইলে তো 2H2O, নাহলে কিন্তু পারঅক্সাইড তৈরি হয়ে যাবে। তো ওইটা লাগতেছে না আমাদের, সো ওইটা আবার আরেক জারক, তো এটা তো হবে না। তো এই জন্য পরে তুমি সমতকরণের জন্য এখানে 5 দিয়ে গুণ করছো, 2 দিয়ে গুণ করছো, তোমার ম্যাথ এখানে সলভ হয়ে গেছে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের জারণ বিজারণ। আচ্ছা, পরের টপিকে চাই চলো। এবার দেখো আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আয়োডিমিতি এবং আয়োডোমিতি। আয়োডিমিতি ক্ষেত্রে মনে রাখবা, এখানে আয়োডিন
একটা নিজস্ব জারক, এবং এটা ঘনমাত্রা তুমি জানো, ঘনমাত্রাটা তুমি জানা। আর এই আয়োডোমিতে ডিতে ডিরেক্ট, এবং আরেকটা মনে রাখবা যে ডিরেক্ট আয়োডিন ব্যবহার করা হয়, ডিরেক্ট আয়োডিন ব্যবহার বা রিয়াকশন অংশগ্রহণ করে, ব্যবহার অথবা রিয়াকশন অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে। ওকে, ব্যাপারটা হচ্ছে আয়োডিমিতি বলতে বোঝাচ্ছে তোমার প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে তুমি যে কোনো একটা বিজারকের অজানা ঘনমাত্রা নির্ণয় করা, টাইট্রেশনের মাধ্যমে নির্ণয় করার পদ্ধতিটাকে বলা আয়োডিমিতি। আর আয়োডোমিতি হলো আয়োডিন হচ্ছে ঘনমাত্রা অজানা, ফার্স্ট অফ অল ঘনমাত্রা অজানা থাকে, এটা নির্ণয় করা লাগে, বিজারক হিসেবে ইউজ হয়। দুই হলো মানে আয়োডিন ডিরেক্ট ইউজ করা যায় না, আয়োডাইড হিসেবে ব্যবহার করা যায়, ব্যবহৃত হয়, এবং এটা ঘনমাত্রা আমি বের করি, নির্ণয় করি, আয়োডিনের ঘনমাত্রা বের করি। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জারক দ্রবণের সাথে আয়োডাইড লবণ বা আয়োডাইড কোনো যৌগ বিক্রিয়ার মাধ্যমে যখন আমি আয়োডিনটাকে মুক্ত করতেছি, আয়োডিন আকারে I2 আকারে মুক্ত করতেছি, সেই মুক্ত আয়োডিনকে যে কোনো একটা বিজারকের সাথে বিক্রিয়া করে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় হলো আয়োডোমিতি। ক্লিয়ার? এইটা হচ্ছে কাহিনী। এখন আমাকে এমসিকিউ যে সলভ করতে, এখানে আমাদের রিয়াকশনটা লাগবে। একটা জিনিস মনে রাখো যে এই যে আয়োডিমিতে হচ্ছে Na2S2 সোডিয়াম থায়োসালফাইড, যখন আমার ডিরেক্টলি আয়োডিন সাথে বিক্রিয়া করে সোডিয়াম থায়ো Na2S4O6 থায়োসালফেট তৈরি করে, প্লাস হচ্ছে 2Na প্রডিউস করতেছে, 2Na প্রডিউস করতেছে। এটা হচ্ছে আয়োডিমিতি, আয়োডিমিতি। ওকে, এখন দেখো কোশ্চেনটা কি দিচ্ছে, Na2S2O3 প্লাস I2, এই যে বিক্রিয়ায় আয়োডিন একটা জারক, তারপর লিখছে যে আয়োডিনের জারণ ঘটে। জারকে কি জারণ ঘটে ভাই? জারকে তো বিজারণ ঘটে, তাই না? আমরা জানি জারকে বিজারণ ঘটে, বিজারকের জারণ ঘটে, তাহলে এটা হবে না, এটা হচ্ছে জারক, এটা ভুল, এটা বিজারক। নিচে কোন অবশ্যই জাস্ট এক নাম্বার, আয়োডিন একটা জারক। ক্লিয়ার? আয়োডিমিতি ক্লিয়ার হয়েছে আমাদের। আচ্ছা, পরের সাইডে বলছে যে C2COSO4, দেখো এইটা বেসিক্যালি আয়োডোমিতির রিয়াকশন। এইখানে COSO4 নিজে একটা জারক, সে বিক্রিয়া করছে একটা সোডিয়াম পটাশিয়াম আয়োডাইডের সাথে, সে আয়োডাইড বিক্রিয়া CO2I2 বিক্রিয়া উৎপন্ন করে, প্লাস হচ্ছে আয়োডিন মুক্ত করতেছে, প্লাস K2SO4 তৈরি করছে। ঠিক আছে, এই আয়োডিন মুক্ত আয়োডিনটাই সে বিক্রিয়া করছে Na2S2O3 এর সাথে, বিক্রিয়া করে সেম NaI প্লাস হচ্ছে Na2S4O6 প্রডিউস করছে। এখান থেকে আমি ইজিলি এর ঘনমাত্রা জানতেছি। এখানে এইটা বেসিক্যালি কি করছে, বিজারক হিসেবে ব্যবহার হচ্ছে, বিজারক, আয়োডাইডটা বিজারক হিসেবে ব্যবহার হচ্ছে, আয়োডাইডটা, এবং এটা জারক হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে দেখো জারক কি হবে, জারক বিজারিত হয়, মানে কপার 2+ বিজারিত হবে। দেখো কপার 2+ বিজারিত হয়, তার মানে এখানে নাই কোনো অপশন। আয়োডিন বিজারক, আয়োডিন বিজারক, তার মানে এটা জারিত হবে, এটা জারিত হবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, জারিত হবে। ঠিক আছে, বিজারক যেহেতু জারিত হবে, সহজ। আরেকটা ইকুয়েশন লাস্ট মনে রাখবা, 2 মোল কপার সালফেট ইকুয়ালস টু 1 মোল আয়োডিন মুক্ত করে ইকুয়ালস টু 2 মোল Na2S2O3 প্রডিউস করে। এই যে এই রিঅ্যাকশন আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে 2 হবে, 2 মোল Na2S2O3 ইকুয়ালস টু 1 মোল আয়োডিন প্রডিউস করে, বিক্রিয়া করে, সেম কাহিনী। এই যে এই জন্য আমি এখানে এটা রাখছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয় ভাই। এটা সবসময় মনে রাখবে এমসিকিউর জন্য। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে আমার কাছে 5 মোল আয়োডিন আছে ভাই, 5 মোল আয়োডিন আছে, তাহলে তোমার কয় মোল কপার সালফেট লাগবে? ডাবল, 10 মোল। কয় মোল Na2S2O3 লাগবে? 10 মোল। আমার কাছে ভাই হাফ মোল আয়োডিন আছে, তাহলে এটার জন্য কতটুকু Na2S2O3 লাগবে? 1 মোল লাগবে, ডাবল Na2S2। দ্যাটস ইট, আই গেস এটা পারবো। সো লাস্ট স্লাইড আমাদের। থ্যাংক ইউ যে তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটা করছো। এই ক্লাসটার মাধ্যমে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড লেকচার শেষ হইল, পরিমাণগত রসায়ন।
ম্যাথগুলো আমরা শিখলাম, জানলাম, বুঝলাম। এই ক্লাসটা করলে তোমার কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তোমার কাজ একটাই, ভাই এটা পড়ছো, পড়ে মেইন বইটা একটু ভালো করে দেখা, টাইপগুলো ওয়াইজ মেইন বইটা একটু দেখে ফেলা, চোখ বুলা যাওয়া, ভালো করে চোখ বুলা যাওয়া, দেন কোশ্চেন ব্যাংক সলভ করা, দেন কোশ্চেন ব্যাংক সলভ করা। এছাড়া একটা কাজ করবো যে আমাদের ক্লাসটা করার পরে তুমি আমাদের কুইজ অ্যাটেন্ড করো। কুইজ কুইজ ডেইলি কুইজ হয়, প্রতিটা ক্লাসের পর ডেইলি একটা কুইজ হয়, সো ডেইলি কুইজ অ্যাটেন্ড করো, ঠিক আছে? তুমি তোমার ফ্রেন্ডদের এখানে ইনভাইট করো, কুইজ তারা অ্যাটেন্ড করো, তারা বুঝুক যে কিরকম হচ্ছে। আর অবশ্যই অবশ্যই আমাদের এখানে ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশন লিঙ্ক দেওয়া থাকবে, কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সবাই যুক্ত হয়ে যাবা। আমাদের একদম ডেডিকেটেড এবার ভার্সিটি ফ্রি এক্সাম এবং ফ্রি ক্লাসের একটা কোর্স আমরা নামাইছি, ফ্রি ভার্সিটি কোর্স। সেখানে তোমার প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কুইজ ফ্রি দিতে পারবা, এবং কি ডাউট সিজন পুরো ওপেন। সো জাস্ট যুক্ত হয়ে যাও, ক্লাসগুলো করো, ক্লাসগুলো বুঝো, ঠিক আছে? বেস্ট অফ লাক। ওকে।